স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আপনাদের লাস্ট ক্লাসে আমার যতটুকু মনে পড়ে আমরা হচ্ছে এই কমিউনিকেশন প্রোটোকল পার্ট 2 পড়ছিলাম। এর মধ্যে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে এগুলো অলরেডি বলা হয়ে গেছে। আমি সিকোয়েন্স ডায়াগ্রাম একটা দেখিয়েছিলাম, এটার জন্য হচ্ছে মনে হয় সলভ করেছিলাম। এটা আপনাদের এইচডব্লিউ দিয়েছিলাম। এটা কি কেউ ট্রাই করেছিলেন এটা করার? আচ্ছা, মোস্ট প্রবাবলি করেননি। আমি হচ্ছে এটা সলিউশনটা বলে দিই, তো যারা হচ্ছে ট্রাই করেছিলেন তারা মিলাতে পারেন, আর না করলে হচ্ছে একটু সলিউশনটা জেনে রাখেন, পরীক্ষা আপনাদের এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো এখানে কোশ্চেনটা কি বললো যে আপনার একটা মাস্টার ডিভাইস আছে যার ইন্ডেক্স হচ্ছে 3H। সে হচ্ছে ডেটা রিসিভ করবে কতটুকু? 5 বাইট ডেটা। এই 5 বাইট ডেটা বলতে অ্যাকচুয়ালি কি এই জায়গায় বলে দিচ্ছে যে 5 বাইট ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি WATER ওয়াটার, এটা রিসিভ করবে। কার থেকে রিসিভ করবে? স্লেভ থেকে, যে স্লেভের ইন্ডেক্স হচ্ছে 9H। এটার জন্য আমার করেসপন্ডিং সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে হবে এবং আপনাকে কোশ্চেনে এই আজকে টেবিলটাও দেওয়া আছে। ওকে, তো আমরা লাস্ট দিন পর্যন্ত দেখেছিলাম যে আমার এই মাস্টার স্লেভের I2C প্রোটোকলে কমিউনিকেশন করতে হলে সবার প্রথমে হচ্ছে স্টার্ট পাঠাতে হয়, এবং স্টার্টটা কে পাঠায়? মাস্টার না স্লেভ? মাস্টার পাঠায়। তাহলে যে মাস্টার থেকে হচ্ছে স্টার্টটা আসলো, দেন কাজ হচ্ছে আমার স্লেভের অ্যাড্রেস পাঠানো, এবং কোশ্চেন আপনাকে বলা থাকবে যে স্লেভ অ্যাড্রেসটা কয় বিটের, এটা 7 বিটের না 10 বিটের না 8 বিটের, কত, এটা কোশ্চেনে মেনশন করা থাকবে। যদি কোনো কিছু মেনশন করা না থাকে তাহলে আপনি বাই ডিফল্ট ধরে নেবেন এই অ্যাড্রেসটা হবে 7 বিটের অ্যাড্রেস। এবং স্লেভের ইন্ডেক্সটা কোশ্চেন আপনাকে বলা আছে, এটা হচ্ছে 9। তো 9-এর করেসপন্ডিং যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে দেখবেন 9কে লেখা যায় হচ্ছে 1001, এটা মানে 4 বিটের ভ্যালু। তাহলে এই 4 বিটের ভ্যালুটাকে 7 বিট বানাতে হলে কি করতে হবে? তার আগে জাস্ট হচ্ছে আমরা 3টা জিরো অ্যাড করে দিব। এই হচ্ছে আমার স্লেভের অ্যাড্রেস 7 বিটে। নেক্সট দেখেন, এখানে আমার বলা হলো যে মাস্টার রিসিভ করবে। মাস্টার যদি কোনো ডেটা রিসিভ করে, এটা কি মাস্টারের রিড অপারেশন নাকি রাইট অপারেশন হবে? রিড। হ্যাঁ, মাস্টার রিড করলে তাহলে আমার পাঠাতে হতো হচ্ছে 1, এই জন্য এখানে 1 পাঠালাম। মাস্টার যদি রাইট করতো তাহলে এই জায়গায় পাঠাতে হতো 0। ওকে, এইটুক হয়ে গেলে হচ্ছে আমার স্লেভ ডিভাইস একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, এটা বোঝানোর জন্য যে সে এখন কমিউনিকেশন করার জন্য রেডি আছে। এবং এই অংশটুকু, দ্যাট মিন্স স্টার্ট পাঠানো থেকে শুরু করে স্লেভ থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়া পর্যন্ত, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে হ্যান্ডশেকিং। যে মাস্টার ডিভাইস আর স্লেভ ডিভাইস হচ্ছে হ্যান্ডশেক করে এটা বলতেছে যে তাদের এখন কমিউনিকেশন করার জন্য এই দুইটা ডিভাইস রেডি হয়ে গেছে, এখন কমিউনিকেশনটা স্টার্ট করা যায়। তাহলে স্টার্ট থেকে শুরু করে এই স্লেভ ডিভাইস থেকে অ্যাকনোলেজমেন্ট আসা পর্যন্ত, ফার্স্ট অ্যাকনোলেজমেন্ট আসা পর্যন্ত এই সিস্টেমটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং। এইটুক হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে আমার ডেটা পাঠাবে। এবং ডেটা কি পাঠাবে? আপনার কোশ্চেনে বলা ছিল ডেটাটা হচ্ছে আমাদের এটা পাঠাবে, যে ওয়াটার, WATER। এবং ডেটাগুলো কয় বিট করে পাঠানো হয় মনে আছে কারো? ডেটাগুলো যে আমরা পাঠাই কয় বিট করে পাঠাই? স্যার সিঙ্গেল বিট করে পাঠাই। মানে সিরিয়াল কমিউনিকেশন ঠিক আছে, বাট আমরা এক একটা ফ্রেম করে পাঠাই। এক একটা ডেটা ফ্রেমের সাইজ কত ছিল মনে আছে? 8 বিট। 7। না 8 বিট ছিল। এই জায়গায় দেখেন, যেটা বলেছিলাম যে এইটুক হয়ে গেল আমার হ্যান্ডশেকিং, এই অংশটুকু স্টার্ট থেকে শুরু করে এই পর্যন্ত। নেক্সট কাজ ছিল হচ্ছে ডেটা পাঠানো, এবং ডেটাগুলো এক একটা ডেটা ফ্রেম আকারে পাঠানো হয়, যেটা হচ্ছে কত? 8 বিট করে, প্রত্যেকবার 8 বিট করে পাঠাবে। এটা হচ্ছে আমার সিস্টেমটা ছিল। তাহলে এই জায়গায় কাজ হচ্ছে আপনার, যে আমি বললাম যে ওয়াটার, এইটা আমি ডেটা পাঠাবো। এক একটা ক্যারেক্টারের সাইজ কত করে? এক একটা ক্যারেক্টারের সাইজ কত হয়? 8 বিট। তো হচ্ছে এখানে প্রত্যেকটা, মানে এই জায়গায় অ্যাকচুয়ালি 5 বাইট ডেটা আমি পাঠাচ্ছি। ওকে, তো এখানে বলছি যে এখানে আমার যে ডেটা পাঠাবো ওটা কি? ওয়াটার। তাহলে ফার্স্টে পাঠাবো এই 8 বিট
হিসেবে ডাব্লুকে, তারপরে এ, তারপরে টি, তারপরে ই, তারপরে আর, এরকম করে একটা একটা করে পাঠাবো। এবং এটা দেখাবো কিভাবে, আপনার এই আস্কি টেবিলটা দেওয়া আছে, আস্কি টেবিলের মধ্যে ফার্স্টে আপনি খুঁজবেন যে স্মল হাতের ডাব্লু এটা কই আছে। এটা আছে হচ্ছে ধরেন এই যে এই জায়গায় ডাব্লু, এবং এটা করেসপন্ডিং আস্কি ভ্যালু হচ্ছে 119। তো আপনার কাজ হবে 119কে বাইনারিতে কনভার্ট করা। 119কে বাইনারিতে কনভার্ট করলে দেখবেন ভ্যালুটা আসে হচ্ছে এটা, যে 1110111, এটা হচ্ছে 7 বিটের একটা ভ্যালু। এটাকে আমার করতে হবে 8 বিটে। তার জন্য কি করলাম, বামে হচ্ছে একটা 0 দিয়ে দিলাম, এই 8 বিট দিয়ে দিলাম। এবং মাস্টার যেহেতু এটা রিসিভ করতেছে, তাহলে এই ডেটাটা পাঠাবে কে, স্লেভ না মাস্টার? স্লেভ পাঠাবে। তাহলে এই যে স্লেভ পাঠালো, তাহলে মাস্টার রিসিভ করলো, ফার্স্টে আসলো ডাব্লু, দেন হচ্ছে আমার মাস্টার এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে সেই ডেটা ঠিকমতো রিসিভ করেছে। তারপরে আবার একে হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করে আপনি 8 বিটে কনভার্ট করবেন, এটা খেয়াল রাখবেন। 8 বিটে ভ্যালুটা দিয়ে দিবেন, আবার অ্যাকনলেজমেন্ট, সিমিলারলি টি, ই, আর এগুলা পাঠানো হবে। জাস্ট খেয়াল রাখতে হবে যে যেটা মাস্টার রিড অপারেশনে লাস্ট যেটা আমি পাঠাচ্ছি, এই যে আর যেটা পাঠাচ্ছি, এটা পাঠানোর পরে আর কোনো অ্যাকনলেজমেন্ট আসবে না, এটার পরে আসবে হচ্ছে একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এটা বোঝানোর জন্য যে মাস্টারের যতটুকু রিসিভ করা দরকার ছিল সেটা রিসিভ করে ফেলছে, এই কমিউনিকেশনটা সে আর কন্টিনিউ করবে না, এটা বোঝানোর জন্য সে হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এবং এটা পাঠানোর পর স্টপ পাঠানোর মাধ্যমে কমিউনিকেশনটা শেষ করে দিবে। এই হচ্ছে টোটাল কমিউনিকেশন প্রসেসটা বা I2C সিস্টেমটা। এটা ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন না থাকলে সামনে আগাই। নেক্সট হচ্ছে I2Cর ডিসঅ্যাডভান্টেজ। তো এটার দুইটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। একটা হচ্ছে যে যেহেতু এসপিআই এর মধ্যে কিন্তু এত স্টার্ট বিট, স্টপ বিট, তারপরে হচ্ছে 8 বিট করে ডেটা পাঠানো, এই টাইপের কোনো সিস্টেম ছিল না। যেহেতু এইগুলো এক্সট্রা ওভারহেড এই প্রোটোকলে চলে আসতেছে, তাহলে অবশ্যই এই I2C প্রোটোকলে আমার ডেটা ট্রান্সফারে আরেকটু স্লোয়ার হবে এসপিআই এর তুলনায়। নেক্সট আরেকটা জিনিস যে আমার I2Cতে এটা একটা লিমিটেশন, যে প্রত্যেকবার অ্যাকচুয়ালি আমার 8 বিট করেই পাঠাতে হবে, এর চেয়ে বেশি বা কম কখন আমি পাঠাতে পারবো না। এটা হচ্ছে I2Cর আরেকটা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ আর কি। নেক্সট এগুলো বেসিক্যালি আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বলতে পারেন। যে ফার্স্ট কোশ্চেনটা বলা হলো যে I2Cতে কি মাস্টার ডিভাইসগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে? অ্যান্সারটা হচ্ছে না, কারণ আপনার যদি I2Cর ডায়াগ্রামটা মনে থাকে, এখানে মাস্টার ডিভাইসগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো কানেকশন স্ট্যাবলিশ করা ছিল না, তার কারণে মাস্টার ডিভাইসগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে না। নেক্সট কথা হচ্ছে স্লেভ ডিভাইসগুলোও কি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে? না, মোটেও না। এই জায়গায় স্লেভ ডিভাইসের মধ্যেও কোনো নিজেদের মধ্যে কানেকশন নেই। এদের কমিউনিকেশন করতে হলে অবশ্যই মাস্টারের থ্রুতে কমিউনিকেশন করতে হবে। এবং লাস্ট অফ অল আরেকটা কোশ্চেন, যে একই টাইমে যদি মাস্টার ডিভাইস একই স্লেভ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যায় তাহলে কি হবে? নর্মালি এটা হওয়ার কথা না, কারণ অ্যাট এ টাইম অ্যাকচুয়ালি একটাই মাস্টার ডিভাইস অ্যাক্টিভ থাকবে। বাট যদি কখনো এরকম হয় যে একই টাইমে আপনার একাধিক মাস্টার ডিভাইস অ্যাক্টিভ আছে এবং এরা দুইজনই একই স্লেভ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যায়, তাহলে তখন দুইটা প্রসেস ফলো করে এই জিনিসটা হচ্ছে মেনটেন করা যায়। একটা প্রসেসটা কি, ফার্স্টের প্রসেসটা হচ্ছে তখন আমি চেক করব যে দুইটা মাস্টার ডিভাইসের মধ্যে কোনটার পাওয়ার বা ক্যাপাসিটিটা বেশি বা প্রসেসিং স্পিডটা বেশি। এটা কিভাবে টেস্ট করব? আমি জাস্ট দুইটা মাস্টার ডিভাইসকে দেখব যে দুইটা মাস্টার ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা ফাস্টার রাইট করতে পারে। যে ডিভাইসটা বেশি ফাস্টার রাইট করতে পারবে তাহলে তাকে হচ্ছে আমি অ্যাক্সেস দিয়ে দিব স্লেভের সাথে কমিউনিকেশন করার। মানে বেসিক্যালি এই জায়গায় হচ্ছে আমি এটাই চেক করব যে যে দুইটা মাস্টার ডিভাইস স্লেভ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে তাদের মধ্যে কোনটার প্রসেসিং স্পিডটা বেশি বা কোনটা বেশি পাওয়ারফুল আর কি। যে ডিভাইসটা বেশি পাওয়ারফুল হবে তাকেই হচ্ছে আমি অ্যাক্সেসটা দিব। আর আরেকটা টেকনিক আমি ফলো করতে পারি, আরেকটা টেকনিক হচ্ছে যেটা ওইটা হচ্ছে আমি প্রত্যেকটা মাস্টার ডিভাইসের মধ্যে এরকম একটা সিস্টেম বা একটা টেকনোলজি স্ট্যাবলিশ করে দিব যাতে সে বুঝতে পারে যে কারেন্টলি কমিউনিকেশনের জন্য যে লাইনটা বা যে ওয়্যারগুলো আছে বা যে বাসটা আছে আর কি, ওইটার মধ্যে কোনো ডেটা কি ট্রান্সফার কারেন্টলি হচ্ছে কি হচ্ছে না, দ্যাট মিনস কারেন্টলি কি কোনো ডিভাইস কমিউনিকেশন করতেছে কি করতেছে না, এই জিনিসটা চেক করার একটা ব্যবস্থা তার মধ্যে থাকবে। তো কোনো ডিভাইস যদি চেক করে যে কারেন্টলি বাসের মধ্যে অন্য একটা ডিভাইস ভ্যালু পাঠিয়েছে, তাহলে সে কখনোই আবার কমিউনিকেশন করার জন্য ওই ডিভাইসকে ডেটা পাঠাতে যাবে না, এটা সে নিজে থেকেই স্টপ করে দিবে যদি সে বুঝতে পারে যে অলরেডি
কমিউনিকেশন লাইনে কোনো একটা ডেটা আছে বা কোনো একটা ডিভাইস হয়তো আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করা স্টার্ট করতে যাচ্ছে, এইটা যদি সে বুঝতে পারে তাহলে সে নিজে থেকে আর কমিউনিকেশন করবে না। এই দুইটা মেথডের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি যখন হচ্ছে একই টাইমে দুইটা মাস্টার ডিভাইস একটা স্লেভ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যাবে। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এটা হয়ে গেলে মেইনলি এই স্লাইডটা শেষ। এর বাইরে হচ্ছে আরও দুইটা এক্সাম্পল দেওয়া আছে, কাইন্ড অফ একই টাইপের কোশ্চেন, যে আপনাকে বলা হলো মাস্টার রিসিভ করবে 4 বাইট। 4 বাইটটা কি? HELL, হেল। এটা কার্ড থেকে রিসিভ করবে, স্লেভ ডিভাইস থেকে রিসিভ করবে, এটার জন্য করসপন্ডিং সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করতে। আচ্ছা, তাহলে আগের মতোই স্টার্ট দিবে মাস্টার, তারপরে স্লেভের অ্যাড্রেস দিবে 7 বিটের। যদি কোনো কিছু বলা না থাকে আমি বাই ডিফল্ট ধরে নিব এই অ্যাড্রেসটা 7 বিটেরই হবে। তারপরে হচ্ছে রিড অপারেশনের জন্য এই জায়গায় হচ্ছে আমি 1 দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আসবে অ্যাকনলেজমেন্ট স্লেভ ডিভাইস থেকে, দেন হচ্ছে আমি ডেটাগুলো পাঠাবো। এবং এগুলো একটু খেয়াল রাখবেন যে আপনাকে যে ক্যারেক্টার বা যে ওয়ার্ডগুলো বলতেছে এগুলো কি স্মল লেটারের না ক্যাপিটাল লেটারের। কারণ একটু দেখেন, আস্কি টেবিল যদি আমরা দেখি, এখানে ক্যাপিটাল এইচ আর স্মল এইচ এই দুইটার আস্কি ভ্যালু কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে এই জায়গায় একটু খেয়াল রাখবেন যে আপনার ক্যাপিটাল লেটার দেওয়া আছে না স্মল লেটার, ওইটা দেখে হচ্ছে আপনি আস্কি ভ্যালুটা কনভার্ট করবেন। যদি ক্যাপিটাল এইচের জায়গায় আপনি স্মল এইচ আস্কি ভ্যালু লিখে ফেলেন তাহলে কিন্তু এই জায়গায় ভুল হবে। আচ্ছা, এটা পাঠালো, তারপরে অ্যাকনলেজমেন্ট দিল, আবার পাঠাবে, অ্যাকনলেজমেন্ট দিবে, এল পাঠাবে, অ্যাকনলেজমেন্ট দিবে। লাস্টের এলটা পাঠানোর পর আর অ্যাকনলেজমেন্ট দিবে না, এখানে দিল হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, আর দেন হচ্ছে স্টপ পাঠিয়ে আপনার কমিউনিকেশনটা শেষ হইলো। আরেকটা এক্সাম্পল আছে একদম সিমিলারই, এই জায়গায় HEL এর জায়গায় পাঠাচ্ছে হচ্ছে হাই, একই জিনিস, এটা আর রিপিট করলাম না, এগুলো একটু দেখে নেবেন। এই হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রোটোকল পার্ট নিয়ে টপিকগুলো। একটু দেখি যে এই জায়গা থেকে হচ্ছে আপনাদের ফাইনালে কীরকম কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে গতবারেরই কোশ্চেন, ফলের কোশ্চেনটা। এটা একটু পড়েন, এই কোশ্চেনটা কি বলা হলো। আচ্ছা, এটা নিয়ে যদি একটু বলি, এই জায়গায় বলা হলো যে আমার একটা মাস্টার ডিভাইস আছে, এটার ইন্ডেক্স হচ্ছে 2H। ও কী করবে, 3 বাইট অফ ডেটা সে হচ্ছে স্লেভ ডিভাইস থেকে রিসিভ করবে, এবং স্লেভের ইন্ডেক্স কত? D2H, মানে হেক্সাডেসিমালে D2 আর কি, I2C প্রোটোকল ফলো করে। দেন বলা হলো যে করসপন্ডিং সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে। আর কি কি ইনফরমেশন বলা হলো, আপনাকে বলা হলো যে I2C-তে মাস্টার ইউজ করে হচ্ছে 10 বিট অ্যাড্রেসিং। 10 বিট অ্যাড্রেসিং বলতে কি বোঝায়, যে স্লেভের অ্যাড্রেস জেনারেট করার জন্য আমি কয় বিট ইউজ করব? 10 বিট। 10 বিট, ওকে। আর আপনার এই জায়গায় কোনো আস্কি টেবিল দেওয়া হয় নাই, বাট আপনার যা যা প্রয়োজন সব কিছু ভ্যালু এখানে বলা আছে। আপনার কি ক্যারেক্টারটা পাঠানো হবে? ক্যাপিটাল M অ্যান্ড স্মল m, এটা পাঠাতে হবে। আর আপনার কোশ্চেনে দেওয়া হলো কি কি, আপনার কোশ্চেনে অ্যান্ডের আস্কি ভ্যালুটা দেওয়া আছে, তারপর আবার D এর আস্কি ভ্যালু দেওয়া আছে, 2 এর আস্কি ভ্যালু দেওয়া আছে, ক্যাপিটাল M এর আস্কি ভ্যালু দেওয়া আছে, স্মল m এর আস্কি ভ্যালু দেওয়া আছে। এখন এই জায়গায় মেইনলি আপনার লাগবে এই দুইটা আর এটা, এই তিনটা জিনিস লাগবে। বাকিগুলো মেইনলি হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া আছে, যে এক্সট্রা দেওয়া আছে, এগুলো আপনার কখনো ইউজ করা লাগবে না, স্টিল হচ্ছে আপনার কোশ্চেনে বলা থাকলো। ওকে, তো এটা সলিউশনটা কীরকম হবে? সলিউশনটা এটাই যে মাস্টার ডিভাইস থেকে ফার্স্টে স্টার্ট পাঠালো, তারপরে স্লেভের অ্যাড্রেস, এবং কত ছিল এটা? এটা ছিল হচ্ছে আপনার D2। ডিকে বাইনারিতে কনভার্ট করলে কত হয়? ডি মানে হচ্ছে আপনার কত? 13। 13কে বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 1101 আর কি। তাহলে হচ্ছে দেখেন এই জায়গায় ওইটাই হলো, আর 2কে কনভার্ট করলে আসে 0010। এই ভ্যালুটাই লেখা হলো যে 1101 আর 0010। এই ভ্যালুটা কয় বিটের? এইটুক কয় বিটের হইলো? 8 বিট। 8 বিট, বাট আমার বলা ছিল যে অ্যাড্রেসিং করে হচ্ছে 10 বিটের, তাহলে এটাকে 10 বিট বানানোর জন্য আগে হচ্ছে দুইটা জিরো অ্যাড করে দেওয়া হবে। এই দেন যেহেতু রিসিভ করতেছে দ্যাট মিনস রিড অপারেশন, এই জন্য +1 লিখলাম, আর এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠানো
এই নেক্সট কাজ হচ্ছে আমার ডেটাগুলো পাঠানো। এটা হচ্ছে ক্যাপিটাল এম এর করেসপন্ডিং ভ্যালুটাকে যদি আপনি আস্কিতে কনভার্ট করে 8 বিটে লিখেন তাহলে এটা আসবে। দেন অ্যাকনলেজমেন্ট, এটা হচ্ছে অ্যান্ড এর জন্য, এটা স্মল এম এর জন্য। লাস্টে পাঠানোর পর হচ্ছে একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট আসবে, আর দেন হচ্ছে স্টপ পাঠিয়ে কমিউনিকেশন শেষ করবে। এটা গেল হচ্ছে গতবারের একটা কোশ্চেন। আর আরেকটা যদি দেখি, এটা হচ্ছে আপনাদের স্প্রিং এর কোশ্চেন ছিল। এই জায়গায় কি বলা হলো দেখেন, মাস্টার ডিভাইস আছে আর তার সাথে হচ্ছে 4টা স্লেভ ডিভাইস। এটা হচ্ছে স্লেভ 1, স্লেভ 2, স্লেভ 3 আর স্লেভ 4, 4টা স্লেভ ডিভাইস বলা আছে। এবার বলা হলো যে I2C ইউজ করে মাস্টার কমিউনিকেট করতেছে 3 বাইট ডেটা রিসিভ করবে, এবং বলা হলো কত, যে ক্যারেক্টারটা বলা হলো TABLE মানে টেবিল, এটা দেওয়া হলো। আর কার সাথে কমিউনিকেট করবে, স্লেভ 3 সাথে। এটার জন্য সিকোয়েন্স ডায়াগ্রাম। এই কোশ্চেনটার মধ্যে কয়েকটা ট্রিকি পার্ট আছে। একটা কথা, ফার্স্টে হচ্ছে যখন আপনি এটার জন্য করেসপন্ডিং ডায়াগ্রামটা ড্র করতে যাবেন, স্টার্ট পাঠালেন, এই জায়গায় যে স্লেভের অ্যাড্রেস পাঠাবেন, আপনার কাছে আছে স্লেভ তো 4টা, এই কোশ্চেনে স্লেভ 4টা দেওয়া আছে। স্লেভ অ্যাড্রেস হিসেবে কার অ্যাড্রেসটা দিতে হবে একটু বলতে পারেন কেউ? স্লেভ 3 এর অ্যাড্রেসটা। রাইট, কারণ যে আপনাকে বলা আছে যে কমিউনিকেশন করতেছি কিন্তু স্লেভ 3 এর সাথে, যদিও এই জায়গায় 4টা স্লেভের কথা মেনশন আছে। এটা মেনলি আপনাকে কনফিউজ করার জন্য, যে অ্যাকচুয়ালি কোনটা সাথে কোনটা ভ্যালু পাঠাতে হবে এটা বুঝতে হবে এটার জন্য। তাহলে এই দেওয়া আছে স্লেভ 3 এর সাথে কমিউনিকেট করবে, এটাকে আপনি হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ভ্যালুটা পাঠিয়ে দিবেন। নেক্সট হচ্ছে ডেটা যখন পাঠাবেন, এই জায়গায় দেখেন আপনাকে ডেটার সম্পর্কে বলা আছে এটা কত, টেবিল, TABLE মানে 5টা ক্যারেক্টার। তাহলে এই জায়গায় কি আপনি এরকম 5 বার ডেটা পাঠাবেন, মানে স্লেভ থেকে সেন্ড করবেন 5 বার? স্যার বুঝি নাই কোশ্চেনটা, আর বলি, এই জায়গায় হচ্ছে আপনার ক্যারেক্টারটা বলা আছে হচ্ছে স্যার এইভাবেই তো আচ্ছা একটু আরেকবার বলি দেখেন, এই জায়গায় আপনাকে বললাম যে আপনার ক্যারেক্টারটা কি, বা ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে টেবিল মানে 5টা ক্যারেক্টারের একটা জিনিস। তাহলে আমি যখন হচ্ছে এই সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করব, স্লেভ থেকে কি এরকম 5 বার ডেটা ফ্রেম পাঠাবো? 5 বার? দুইবারে প্রথমবার 3টা যাবে, পরের বার 2টা যাবে। আচ্ছা 3 বার পাঠাবো, কারণ 3 বাইট বলছে। হ্যাঁ, তো TAB একজন বললেন যে প্রথমবার 3 বার, আরেকবার 2 বার। এটা না, কিন্তু আপনাকে এই কোশ্চেনে বলাই হলো যে মাস্টার রিসিভ করবে কতটুকু। মাস্টার রিসিভ করবে শুধু 3 বাইট, তাহলে হচ্ছে আপনার কি জাস্ট 3 বাইটের জন্য ক্যালকুলেশন করতে হবে, আর তো লাগবে না, এই 8টা মাস্টার রিসিভ করবেই না। যদি আপনাকে আমি বলতাম যে মাস্টারের প্রসেসিং স্পিড হচ্ছে 3 বাইট আর টোটাল ডেটা পাঠানো হবে হচ্ছে এই 5 বাইটই, বা টেবিল পুরাটাই পাঠাবো, তখন আপনি ওইটা বলতেন যে আপনি হচ্ছে প্রথমবার 3 বার পাঠাবেন, তারপরের বার 2 বার পাঠাবেন, ওইটা ওই কোশ্চেনের জন্য। বাট এই কোশ্চেনে কিন্তু আপনাকে বলাই আছে যে মাস্টার রিসিভ করবে 3 বাইটই, এর বেশি সে রিসিভ করবে না। তাহলে কি আপনার 3 বাইটের বেশি আর দেখানোর কোনো দরকার পড়বে না স্যার। তাহলে এটাই আর কি, যে এটা জাস্ট খেয়াল রাখবেন। এই দুইটা হচ্ছে এই কোশ্চেনের একটা ট্রিক পার্ট ছিল। একটা হচ্ছে স্লেভের অ্যাড্রেস আপনি কত দিবেন এটা, আর আরেকটা হচ্ছে কতটুকুর জন্য আপনি সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করবেন, এই যে TAB এইটুকের জন্য, 3 বাইটের জন্য, আর আপনার আঁকার দরকার নেই। 3 বাইটের পরে একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট দেখিয়ে স্টপ করে দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এই হয়ে গেলে হচ্ছে আমাদের কমিউনিকেশন প্রোটোকল পার্টটা শেষ। এরপরে নেক্সট টপিকে চলে যাই, ওইটা হচ্ছে এখন আমাদের মাইক্রো কন্ট্রোলারে চলে যাব। আজকের ক্লাসটাও মোটামুটি থিওরির উপর যাবে। স্যার এখানে কি রিড অপারেশন করেছেন না রাইট অপারেশন, কিভাবে বুঝবো? কি যেন বললেন? ওখানে তো স্যার মেনশন করেন এখানে কি রিড নাকি রাইট কোনটা করা। আচ্ছা, এই ওই আগের কোশ্চেনটায় আচ্ছা যাচ্ছি। এই জায়গায় দেখেন আগের কোশ্চেনে রিড না রাইট অপারেশন কিছু মেনশন করে নেই, বাট আপনাকে বলতেছে হচ্ছে মাস্টার রিসিভ করবে। মাস্টার রিসিভ করে কোন অপারেশনে, রিড না রাইট? রিড স্যার, এটাই জাস্ট খেয়াল রাখতে হবে। আপনাকে কোশ্চেনকে যেভাবে বলা থাকবে না যে এটা মাস্টার রিড অপারেশন না রাইট অপারেশন, আপনাকে বলা থাকবে যে মাস্টার ডেটা সেন্ড করতেছে না রিসিভ করতেছে, এই জিনিসটা। মাস্টার যদি ডেটা রিসিভ করে তার মানে মাস্টার একটা জিনিস রিড করতেছে, আর মাস্টার যদি ডেটা সেন্ড করে তার মানে হচ্ছে মাস্টার ডেটা রাইট করতেছে। ওকে, আচ্ছা পরের টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, তো মাইক্রো কন্ট্রোলারে যাওয়ার আগে একটা কোশ্চেন করি যে
আমরা তো মাইক্রোপ্রসেসর অলরেডি পড়েছি, তো মাইক্রোপ্রসেসরকে আমরা কম্পিউটারের কোন পার্টের সাথে কম্পেয়ার করতে পারি? তো কম্পিউটারের কোন পার্টটা? সিপিইউ। সিপিইউ, CPU তাহলে একটা সিপিইউ, আপনাকে যদি আমি একটা কম্পিউটারে শুধুমাত্র সিপিইউ দিই, আর কিচ্ছু দিলাম না, কোনো র্যাম রম বা কিবোর্ড মনিটর কিচ্ছু দিলাম না, শুধুমাত্র একটা সিপিইউ দিলাম, আপনি কি সিপিইউ দিয়ে সব কাজ করতে পারবেন? বা একটা কম্পিউটার যা যা কাজ করতে পারে সব কিছু যা সিপিইউ দিয়ে করতে পারবেন যদি আপনার বাকি ডিভাইসগুলো না থাকে? না স্যার, পসিবল না। হ্যাঁ, পসিবল না। তো এটাই মেইনলি আমরা এখন হচ্ছে যেটা জানবো যে মেইনলি মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্সটা কি। তো মাইক্রোপ্রসেসর জিনিসটা কি, ওইটা অলরেডি আপনারা বললেন যে মাইক্রোপ্রসেসরকে আমি কম্পেয়ার করতে পারি কম্পিউটারের সিপিইউ সাথে। দ্যাট মিনস এটা হচ্ছে জাস্ট একটা প্রসেসিং ইউনিট। মাইক্রোপ্রসেসর হচ্ছে জাস্ট প্রসেসিং করতে পারে, যে বিভিন্ন ক্যালকুলেশনের যে কাজগুলো ওইটা করে হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর। বাট যখন হচ্ছে এই মাইক্রোপ্রসেসরের সাথে আমি অন্যান্য জিনিস, ফর এক্সাম্পল র্যাম রম বা আইও ডিভাইসগুলোকে ইনকর্পোরেট করে ফেলবো, তখন টোটাল যে সিস্টেমটা দাঁড়াবে ওই সিস্টেমটাকে বলবো হচ্ছে আমি মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর সিম্পল জাস্ট এরকম জাস্ট একটা আইসি যেটার কাজ হচ্ছে জাস্ট প্রসেসিং করা, প্রসেসিং কাজগুলো করবে। বাট এর সাথে যখন বাকি জিনিসগুলো আমি ইনকর্পোরেট করে ফেলবো বা জোড়া লাগিয়ে দিব, র্যাম রম বা মানে মেমোরি ডিভাইস আর আইও ডিভাইসগুলো জোড়া লাগানোর পর যে সিস্টেমটা দাঁড়াবে তাকে আমি নাম হিসেবে বলতে পারি মাইক্রো কন্ট্রোলার। এবং মাইক্রো কন্ট্রোলারের কাজগুলো নর্মালি স্পেসিফিক হয়, যেরকম কোনো একটা নির্দিষ্ট কাজ এরা নর্মালি করে থাকে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে ওয়াশিং মেশিনের কথা বলি, একটা ওয়াশিং মেশিনের কাজ কি অ্যাকচুয়ালি? কাপড় ওয়াশ করা। কাপড় ওয়াশ করা, এটাই আর কি। এটা ওয়াশিং মেশিন কি এর বাইরে অন্য কোনো কাজ করে? মানে আমি যদি একটা রুমকে হিট করতে চাই, তাহলে কি ওয়াশিং মেশিন ইউজ করলে রুমকে হিট করা যাবে? না স্যার। তাহলে এটাই মেনলি যে আপনার মাইক্রো কন্ট্রোলারের কাজগুলো স্পেসিফিক হয়। ফর এক্সাম্পল এরকম ওয়াশিং মেশিন, দেন হচ্ছে আমি যদি বলি ওভেন, ওভেনের কাজও কিন্তু স্পেসিফিক, যে একটা ওভেন দিয়ে আপনি কি করতে পারেন, একটা খাবার বা একটা আইটেমকে হচ্ছে আপনি হিট করতে পারেন বা গরম করতে পারেন। তাহলে এই টাইপের মাইক্রো কন্ট্রোলারের কাজগুলো নর্মালি স্পেসিফিক একটা নির্দিষ্ট কাজ হয়। তো এগুলার বিভিন্ন টাইপ অফ অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটু স্লাইডে দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নিয়েন, এগুলো তেমন একটা কাজের না। এই জায়গাগুলো একটু দেখবেন যে আপনাদের এই টপিক থেকে কি কি কোশ্চেন হতে পারে। থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। থিওরিটিক্যাল কোশ্চেন কীরকম, আপনার আইদার বলা থাকতে পারে যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স কি, এগুলো একটু লিখতে। তখন একটা কথা এদিকে বলে রাখি যে ধরেন আপনার জন্য আপনার কোশ্চেন হচ্ছে 2 মার্ক, তো 2 মার্কের কোশ্চেনের জন্য আপনার কিন্তু জাস্ট 2টা ডিফারেন্স লিখাই হচ্ছে না, পার ডিফারেন্সের জন্য 1 মার্ক করে থাকবে। তাহলে 2টা ডিফারেন্স লিখলেই কিন্তু আপনি ওইখানে 2 মার্ক পেয়ে যাবেন। তো কষ্ট করে এখানে বেশি ডিফারেন্স লিখতে যাবেন না, এতে হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হবে। আর বেশি ডিফারেন্স লিখলে যে বেশি মার্ক পাবেন এটাও না। তাহলে 2 মার্কের কোশ্চেন বা যত মার্কের কোশ্চেন অতগুলো ডিফারেন্স লিখলেই ইনাফ। এইগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। এগুলা খুবই সিম্পল জিনিস, যে আমি মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে যা যা বললাম ওই কথাগুলোই এই জায়গায় ঘুরে ফিরে লেখা আছে, আর কিছু না। নেক্সট হচ্ছে এইগুলা একটু জানা লাগবে যে আমি কোন কাজের উপর বেস করে বা আমার কাজটা কি, এটার উপর আমি কিভাবে সিলেক্ট করব যে আমি কোন ডিভাইসটা বা কোন মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করতে যাব। তো ধরেন আপনার প্রথমে এটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে যে কাজটা করতে যাচ্ছেন এই কাজের জন্য এফিশিয়েন্টলি এবং কস্ট ইফেক্টিভ কোনটা হবে। যে মাইক্রো কন্ট্রোলার যদি আমি সিলেক্ট করি, আপনার কাছে অনেকগুলো মাইক্রো কন্ট্রোলার সাপোজ আছে, এর মধ্যে কোন মাইক্রো কন্ট্রোলারটাকে আপনি সিলেক্ট করবেন, আপনি চিন্তা করবেন যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করলে আপনার কাজটা এফিশিয়েন্টলি কমপ্লিট করা যাবে, এটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে অবশ্যই এটাকে কস্ট ইফেক্টিভ হতে হবে, দ্যাট মিনস আপনার খরচ কম হতে হবে। এই জিনিসগুলো খেয়াল করে আপনি মাইক্রো কন্ট্রোলারটা সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে একটা কথা বলি যে মাইক্রো কন্ট্রোলারগুলো এক একটা আবার এক এক সাইজের হয়, কোনোটা হয়তো 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, কোনোটা 16 বিট, কোনোটা 32 বিট, আবার কোনোটা ধরেন 64 বিট। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার যে কাজটা করতে হবে ওই কাজটা করার জন্য আপনার ম্যাক্সিমাম বা বেশিরভাগ সময়ই আপনার হচ্ছে 16 বিটের অপারেশন করতে হবে, 16 বিট দিয়ে বিভিন্ন কাজ করতে হবে। তাহলে আপনি যদি এক্ষেত্রে একটা 8 বিটের মাইক্রো কন্ট্রোলার ইউজ করেন, তাহলে কি আপনার কাজটা ঠিকমতো কমপ্লিট করতে পারবেন? না, হবে না। কারণ কি আপনার লাগবে 16 বিটের মাইক্রো কন্ট্রোলার। আপনি যদি 8 বিটের মাইক্রো কন্ট্রোলার ইউজ করেন তাহলে তো আপনার ওভারহেড বেশি হয়ে যাবে, মানে বা একবার হচ্ছে ফার্স্টের 8 বিট নেবেন, তারপরে আবার 8 বিট নেবেন, দ্যাট মিনস আপনার টাইমগুলো বেশি কনজিউম হবে, দ্যাট মিনস এফিশিয়েন্টলি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না। আবার ধরেন হচ্ছে আপনার লাগতো 16 বিটের মাইক্রো কন্ট্রোলার, আপনি নিয়ে রাখলেন হচ্ছে একটা
64 বিটের মাইক্রো কন্ট্রোলার, তাহলে কি লাভ হবে? না স্যার। আচ্ছা, তখন কি হবে? তখন আবার এফিশিয়েন্টলি কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন। বাট যদি আমি আপনাকে বলি যে 32 বিটের একটা প্রসেসর আর একটা হচ্ছে 64 বিটের প্রসেসর, কোনটার প্রাইস বেশি হওয়ার কথা, 32 না 64 বিট? 64, মানে স্যার তখন আর কি কস্ট ইফেক্টিভনেসটা থাকবে না আর কি। রাইট, এটাই আর কি, যে তখন এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন, বাট কস্ট ইফেক্টিভনেসটা হচ্ছে তখন আর থাকবে না। তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি সিলেক্ট করবেন কোন মাইক্রো কন্ট্রোলারটা সিলেক্ট করা উচিত আর কি। দেন এই জায়গায় হচ্ছে দুইটা ডিভাইস দেখানো হলো, একটা হচ্ছে আরডুইনো আর একটা রাসবেরি পাই। কেউ একটু বলতে পারবেন এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে আরডুইনো? স্যার লেফটেরটা আরডুইনো আর রাইটেরটা রাসবেরি পাই। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কেউ জানেন যে রাসবেরি পাই আর আরডুইনোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, মোস্ট প্রবাবলি জানেন না, আমি একটু বলি। আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম। মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছি, এই একটা মাইক্রো কন্ট্রোলার যখন আমি বানাতে যাব, আমি আপনাকে অলরেডি বললাম যে মাইক্রো কন্ট্রোলার আমি বানাই কি হবে, একটা মাইক্রো প্রসেসরের সাথে যখন হচ্ছে বাকি জিনিসগুলো, দ্যাট মিন্স র্যাম রম বা আইও ডিভাইস যেগুলো ইনকর্পোরেট করে ফেলি, টোটাল যে সিস্টেমটা দাঁড়াচ্ছে ওই সিস্টেমটাকে বলি হচ্ছে আমি একটা মাইক্রো কন্ট্রোলার। তার মানে কি, একটা মাইক্রো কন্ট্রোলার হতে হলে তার মধ্যে কি অবশ্যই একটা মাইক্রো প্রসেসর প্রেজেন্ট থাকবে না? থাকবে। এবং আরডুইনোতে হচ্ছে যে মাইক্রোপ্রসেসরটা থাকে, ওই মাইক্রোপ্রসেসরের পাওয়ারটা তেমন একটা বেশি না, এটা একটা উইক মাইক্রোপ্রসেসর। আমি যদি ভ্যালু এক্স্যাক্টলি বলি, যে আরডুইনোতে যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করা হয় ওইটার প্রসেসিং স্পিডটা হচ্ছে 16 মেগাহার্টজ। দ্যাট মিনস আপনি বলতে পারেন যে এক সেকেন্ডে এটা অলমোস্ট 16 × 10⁶ এতগুলো ইনস্ট্রাকশন জাস্ট কমপ্লিট করতে পারে। আর এটার র্যাম যে সাথে যেটা ইউজ করা ওইটা মাত্র হচ্ছে 2 KB র্যাম। কিন্তু রাসবেরি পাই, যেটা রাসবেরি পাইটাকে আবার বলা হয় হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। মাইক্রোপ্রসেসর বেস সিস্টেমটা কেন বলতেছি, কারণ রাসবেরি পাইতে যে আবার মাইক্রোপ্রসেসরটা ইউজ করা হয় ওইটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এবং যদি এক্সাম্পল দিয়ে বলি যে অ্যাকচুয়ালি রাসবেরি পাইতে যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করা হয় ওইটা হচ্ছে 1.2 গিগাহার্টসের মাইক্রোপ্রসেসর। দ্যাট মিনস বলতে পারেন আমরা যে কম্পিউটার বা যে ল্যাপটপগুলো ইউজ করি কাইন্ড অফ ওইটার কাছাকাছি একটা প্রসেসর ইউজ করা হয় রাসবেরি পাইয়ের মধ্যে। এবং এটার র্যামটাও কত 1 GB র্যাম ইউজ করা হয়, যেটা হচ্ছে আরডুইনোর তুলনায় কিন্তু অনেক বেশি। তার মানে কি, যদি আমি আপনাকে বলি যে আপনার হচ্ছে কোনো জায়গায় প্রসেসিংয়ের কাজগুলো বেশি লাগবে বা ক্যালকুলেশন বা সফটওয়্যার রিলেটেড কাজগুলো বেশি লাগবে, আপনার কোনটা ইউজ করা উচিত হবে? আরডুইনো ইউজ করা উচিত হবে নাকি রাসবেরি পাই ইউজ করা উচিত হবে? আচ্ছা, কথাটা একটু আরেকবার বলি, যে কোশ্চেনটা এরকম যে আপনার কোন একটা কাজ করবেন যে কাজের জন্য আপনার ক্যালকুলেশন রিলেটেড কাজগুলো বেশি বা অনেক বেশি জিনিস প্রসেস করা লাগবে, এরকম কাজগুলো হচ্ছে বেশি, তাহলে তার জন্য কি আপনি আরডুইনো ইউজ করতে যাবেন না রাসবেরি পাই ইউজ করতে যাবেন? রাসবেরি পাই, রাইট, কারণ এটা প্রসেসরটা অনেক বেশি পাওয়ারফুল, দ্যাট মিন্স কি এটার প্রসেসিং স্পিডটা অনেক বেশি হবে। তাহলে এই জায়গায় একটা কথা চলে আসতেছে যে এখান থেকেও ওয়ান কাইন্ড অফ কোশ্চেন আসতে পারে যে আপনাকে একটা সিনারিও দেওয়া থাকতে পারে, সিনারিও দেখে আপনার বলতে হবে যে এই সিনারিওর জন্য বা এই কাজের জন্য আপনার কোনটা ইউজ করা বেটার, আরডুইনো ইউজ করা বেটার না রাসবেরি পাই ইউজ করা বেটার। আমি একটু কয়েকটা পয়েন্ট বলতেছি, এগুলো একটু আইদার আপনি নোট করে রাখতে পারেন বা একটু মনে রাখেন। এই পয়েন্টগুলোর উপর বেস করে আপনি হচ্ছে অ্যান্সার করবেন যে কোন ডিভাইসটা ইউজ করা উচিত হবে। আরডুইনোগুলো নর্মালি ইউজ করা হয় হচ্ছে যেখানে আপনার হার্ডওয়্যার রিলেটেড অপারেশনগুলো বেশি। হার্ডওয়্যার রিলেটেড অপারেশন বলতে কি বোঝাচ্ছি, ধরেন এই টাইপের কাজ যেখানে হচ্ছে কোন একটা ডিভাইস বা কোন একটা সেন্সর থেকে রিডিং নিয়ে আপনার একটা আউটপুট শো করতে হবে, বা কোনো ধরেন হচ্ছে একটা আরেকটা সেন্সরে আমি ভ্যালুটা পাঠাবো বা আরেকটা সেন্সরকে অ্যাক্টিভ করতে হবে, এরকম জিনিস। যে আমি হচ্ছে একটা সেন্সর আছে, ওই সেন্সর থেকে বারবার রিডিং নিব, রিডিং নিয়ে আমি ধরেন হচ্ছে আরেকটা সেন্সরকে অ্যাক্টিভেট করব বা এই টাইপের, যেখানে হচ্ছে আমি বারবার জাস্ট হার্ডওয়্যার ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করতেছি, এই টাইপের কাজগুলো যদি করতে হয় তাহলে ওইখানে আরডুইনোটা হচ্ছে আমার বেশি প্রিফারেবল হবে। তাহলে হার্ডওয়্যার নিয়ে কাজের জন্য যদি বলি আরডুইনোটা বেশি প্রিফারেবল, রাসবেরি পাইটা তাহলে কখন বেশি প্রিফারেবল হবে? সফটওয়্যার রিলেটেড কাজের জন্য। এক্স্যাক্টলি, যে যখন হচ্ছে আপনি সফটওয়্যার রিলেটেড বিভিন্ন কাজ করবেন, সফটওয়্যার রিলেটেড কাজ বলতে কি বোঝাচ্ছে, যেখানে হচ্ছে আপনার অনেক ক্যালকুলেশন বেশি হবে, যেখানে বিভিন্ন টাইপ অফ ডেটা হচ্ছে বেশি প্রসেস করা লাগবে, এই টাইপের জিনিসগুলোর কাজের জন্য হচ্ছে আপনি ইউজ করবেন রাসবেরি পাই। দেন আরেকটা জিনিস, যে আরডুইনো নর্মালি স্পেসিফিক বা নির্দিষ্ট কাজই যখন আপনার থাকে তখন আরডুইনো ইউজ করা হয়, যে
ফর এক্সাম্পল যেটা আমি আজকে ক্লাসে শুরুর দিকেও একবার বললাম যে ওয়াশিং মেশিন বলেন বা ওভেন বলেন, যাদের কাজগুলো হচ্ছে ফিক্স, যে একই কাজ সে হচ্ছে বারবার রিপিট করতে থাকবে, নতুন কোনো কাজ নেই, মানে সবসময় হচ্ছে একই কাজই বারবার হতে থাকবে, এই টাইপের কাজ যদি হয় তাহলে ওই জায়গায় আরডুইনো ইউজ করা যায়। আর যখন দেখবেন যে আপনার কাজের মধ্যে অনেক ভ্যারাইটি চলে আসতেছে, যে অনেক নানা টাইপের কাজ আসতে পারে, ডিফারেন্ট সময় ডিফারেন্ট টাইপ অফ কাজ হতে পারে, তখন আপনি ইউজ করবেন হচ্ছে রাসবেরি পাই। তো এবার একটু এটার একটা এক্সাম্পলে চলে যাই, যে ধরেন আপনাকে কোশ্চেনে এরকম একটা সিনারিও বলা হলো, একটু সবাই এই সিনারিওটা একবার পড়েন, দেন হচ্ছে আমি বলতেছি, সবাই একটু এটা একবার রিডিং করেন কি বলা হলো এখানে। আচ্ছা, মেবি অলরেডি পড়ে ফেলছেন, আমি এটা একটু একবার বলি যে এখানে কি বলা হচ্ছে। তো এখানে বলা হলো যে আমাদের একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের রুফটপে, দ্যাট মিনস ছাদে হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। এই ওয়াটার ট্যাঙ্কটাকে আমার কন্টিনিউয়াসলি মনিটর করা লাগবে, চেক করা লাগবে যে কখন এই ওয়াটার ট্যাঙ্কটা খালি হচ্ছে। যদি কখনো দেখি ওয়াটার ট্যাঙ্কটা খালি হয়ে গেছে, তখন আমার কাজ হচ্ছে একটা সিগন্যাল পাঠানোর মাধ্যমে একটা মোটর ইউজ করে আমি ওয়াটার ট্যাঙ্কটাকে আবার ফিল আপ করবো। এটাই হচ্ছে কাজ, যে আমি কন্টিনিউয়াসলি একটা ওয়াটার ট্যাঙ্ক যেটা ছাদে আছে এটাকে আমি মনিটর করতে থাকবো। যখনই দেখবো এই পানির ট্যাঙ্কটা হচ্ছে খালি হয়ে গেছে, তখনই আমি কি করব, একটা মোটর ইউজ করে এই ওয়াটার ট্যাঙ্কটাকে ফিল আপ করবো। এটা তাহলে এবার আপনারা বলেন তো এই কাজের জন্য আমার কোন ডিভাইসটা ইউজ করা উচিত, রাসবেরি পাই, আরডুইনো? হ্যাঁ, আরডুইনো। কারণটা কি স্যার? এখানে তো আমি বারবার সেম কাজই করতেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্স্ট কথা এই জায়গায় হচ্ছে আপনি একই কাজ বারবার রিপিট করতেছেন। একই কাজটা কি, যে আমি বারবার চেক করতে থাকবো ওয়াটার ট্যাঙ্কটা খালি কিনা, খালি হইলে আমি জাস্ট মোটর দিয়ে ওয়াটার ট্যাঙ্কটাকে ফিল আপ করবো, এই কাজই হচ্ছে অলওয়েজ করতেছি। তাহলে এই রিজনে আমার আরডুইনো ইউজ করা উচিত। সেকেন্ড আরেকটা রিজন যেটা বললাম, যে এখানে দেখবেন যে আমার কাজটা কি, যে আমি বারবার চেক করতে থাকবো ওয়াটার ট্যাঙ্কটা খালি কিনা। এই চেক করার কাজটা কি করব, একটা সেন্সর দিয়ে করব, যে আমি সেন্সর দিয়ে বারবার চেক করতে থাকবো রিডিংটা কীরকম আসতেছে। তাহলে এই আবার চেক করার পর খালি হয়ে গেলে তখন কি করব, আবার একটা মোটর ইউজ করব, মানে আরেকটা হার্ডওয়্যার ডিভাইস ইউজ করতেছি। তার মানে এই জায়গায় মেইনলি হার্ডওয়্যার ডিভাইস রিলেটেড কাজগুলো বেশি, তাহলে আমি এখানে আরডুইনোকে ইউজ করব। আরেকটা কোশ্চেন যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনাদের ফলের কোশ্চেন। বি নম্বর পার্টটা একটু সবাই রিডিং করেন, এই বি নম্বর পার্টটা। আচ্ছা, তো এটা নিয়ে একটু বলি। এখানে বলা হলো যে দুইটা মডিউলের কথা বলা হচ্ছে, যে একটা মডিউল হচ্ছে কি, একটা মডিউল হচ্ছে অ্যাডভান্স অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে আরএফআইডি, এটা আরএফআইডি কার্ড, এটা ইউজ করে হচ্ছে আপনার এমপ্লয়ি আর স্টুডেন্টদের এন্ট্রি আর এক্সিটকে কন্ট্রোল করা হয়, যে আরএফআইডি চেক করে আইদার গেটটা ওপেন করা হবে বা ক্লোজ করা হবে, এই জিনিসটা মেনটেন করা হয়। এটা ছিল একটা কাজ। আর আরেকটা মডিউল হচ্ছে যার মাধ্যমে কি করা হবে, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন, তারপরে তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সি, এই সব জিনিস ক্যালকুলেট করা হবে। এটা হচ্ছে আরেকটা মডিউল। তারপরে একটা পার্সন সে হচ্ছে সাজেস্ট করলো যে প্রথম যে মডিউলটা, দ্যাট মিনস আরএফআইডি দিয়ে স্টুডেন্টদের আর এমপ্লয়ীদের এন্ট্রি এক্সিট কন্ট্রোল করার যে সিস্টেম, তার জন্য ইউজ করতে রাসবেরি পাই। আর পরের যে সিস্টেমটার কথা বলা হচ্ছে, যেটার মাধ্যমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স এবং পারফরমেন্স এফিসিয়েন্সি এসব কিছু মেনটেন করা হবে বা ক্যালকুলেট করা হবে, তার জন্য ইউজ করতে বললো যে আরডুইনো। তাহলে এবার আপনার অ্যান্সারটা কি, যে তার সাজেশনটা কি অ্যাকচুয়ালি ঠিক না ভুল? উল্টা হবে। হ্যাঁ, উল্টা হবে, এক্স্যাক্টলি এটাই ছিল এই কোশ্চেনের অ্যান্সারটা, যে তার সাজেশনটা ভুল ছিল। কারণ কি, কারণ হচ্ছে প্রথম যে সিস্টেমটা, এই জায়গায় দেখেন, এই জায়গায় তো খুব বেশি কিছু কাজ নেই। বারবার কি করব, আমি আরএফআইডিটা চেক করব, চেক করে জাস্ট আমার যে গেটটা আইদার ওপেন করব নাহলে ক্লোজ করব, এই জিনিসটাই কন্ট্রোল করা হবে। তার মানে কি একই কাজ বারবার রিপিট করা হবে, এক্সট্রা নতুন কোনো কাজ নেই। তাহলে এটার জন্য ইউজ করা উচিত মেইনলি আরডুইনো। আর সেকেন্ড পার্টটা যেটা বলা হচ্ছে, বা সেকেন্ড মডিউল যেটা, এটার মাধ্যমে কি করতেছি, আমি হচ্ছে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স ক্যালকুলেট করতেছি, তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সি, অনেক কিছু ক্যালকুলেশন করতেছি। দ্যাট মিনস এখানে কি ক্যালকুলেশন রিলেটেড পার্টগুলো বেশি বা সফটওয়্যার রিলেটেড কাজগুলো বেশি। তাহলে এটার জন্য আমার একটা হাই পারফরমেন্সের প্রসেসর ইউজ করা উচিত। তাহলে আমার এই জায়গায় ইউজ করবো রাসবেরি পাই।
ওকে, তাহলে এই টাইপের আপনাদের কোশ্চেন হতে পারে যে আপনার কোশ্চেনে হচ্ছে কোনো একটা সিনারিও দেওয়া থাকতে পারে, সিনারি দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে এটার জন্য কোনটা ইউজ করব, বা এভাবেও থাকতে পারে যে আপনাকে ওয়ান কাইন্ড অফ সাজেশন দেওয়া হলো, আপনাকে বলা হলো সাজেশনটা ঠিক আছে না ভুল আছে, এই টাইপের জিনিসপাতি আপনার পরীক্ষার কোশ্চেনে থাকতে পারে। নেক্সট আরও কিছু থাকতে পারে, ওইটা হচ্ছে আপনার এই আরডুইনো আর রাসবেরি পাই, এদের মধ্যে ডিফারেন্সগুলোও থাকতে পারে, একটু ডিফারেন্সগুলো পড়বেন। থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য এরকম 2 মার্কের কোশ্চেন দেওয়া থাকতে পারে যে আইদার মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ডিফারেন্সগুলো লিখো, অথবা রাসবেরি পাই এবং আরডুইনোর মধ্যে ডিফারেন্সগুলো লিখো, এরকম কোশ্চেন থাকতে পারে আর কি। নেক্সট আসি যে কম্পিউটারের আর্কিটেকচারের উপর বেস করে আবার কম্পিউটারকে 2টা পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার আর একটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার। আপনাদের কি মনে আছে যখন হচ্ছে আমরা এসএপি পড়েছিলাম, ওইটার মধ্যে ইনস্ট্রাকশন আর ডেটা এগুলা কি আমি একটা ডিভাইসের মধ্যেই রাখতাম নাকি এগুলাকে 2টা আলাদা ডিভাইসের মধ্যে রাখা হতো? আলাদা আলাদা স্যার। আলাদা ডিভাইসে রাখা হতো স্যার? আলাদা না স্যার, যে ইনস্ট্রাকশন তারপরে অ্যাকুমুলেটর সব আলাদা আলাদা ছিল, তোর মনে পড়তেছে এই জন্য বললাম। আচ্ছা, একটু যদি আমরা দেখি, আচ্ছা দেখেন এই সিস্টেমে আমি কি করতাম, আমি হচ্ছে কি একটাই র্যাম ইউজ করতাম না, একটা র্যাম ইউজ করতাম, র্যামের প্রথম দিকে কি কোড বা ইনস্ট্রাকশনগুলো লোড করতাম না, যে ধরেন এই জায়গার LDACH এটাকে লোড করা হচ্ছে র্যামের ফার্স্টের স্লটটায়, তারপরে সাব DH এটাকে লোড করা হলো সেকেন্ড স্লটটায়, এরকম করে এগুলো ছিল ইনস্ট্রাকশনগুলো। আর ডেটা যেগুলো, এগুলো ছিল হচ্ছে আমাদের ডেটা, যেগুলো হচ্ছে র্যামের লাস্টের দিকগুলো স্লটে রাখা হতো। তার মানে কি ডেটা রাখার জন্য আমি যে ডিভাইসটা ইউজ করতেছি, ইনস্ট্রাকশন রাখার জন্য কি আমি সেম ডিভাইস ইউজ করলাম নাকি ডিফারেন্ট ডিভাইস ইউজ করলাম? আচ্ছা স্যার, ওই যে আমি ডিভাইস, হ্যাঁ হ্যাঁ স্যার, ডিভাইস তো সেম। জি, তাহলে দেখেন আমি এই জায়গায় ইনস্ট্রাকশন আর ডেটা বলেন 2টা রাখার জন্য একই ডিভাইস ইউজ করতেছি। কিন্তু হার্ভার্ড আর্কিটেকচার যেটা বললো, বা এই সায়েন্টিস্ট ইনি হচ্ছে বললেন যে তিনি একটা আর্কিটেকচার প্রপোজ করলেন, যেখানে তিনি বললেন যে না, আমি ইনস্ট্রাকশনগুলো রাখার জন্য একটা আলাদা মেমোরি ডিভাইস ইউজ করব আর ডেটাগুলো রাখার জন্য আলাদা মেমোরি ডিভাইস ইউজ করব। তো এই আর্কিটেকচারের সুবিধাটা কি হলো? সুবিধাটা হচ্ছে এরকম যে এখন ধরেন আমি যখন একটা ইনস্ট্রাকশন লোড করতেছি, ইনস্ট্রাকশন লোড করার জন্য আমি কোথায় যাব? বাম পাশে যাব না ডান পাশে? মানে প্রোগ্রাম মেমোরিতে যাব না ডেটা মেমোরিতে? স্যার লোড করার জন্য, মানে ইনস্ট্রাকশনগুলো নেওয়ার জন্য ইনস্ট্রাকশনগুলো আছে কোথায়? প্রোগ্রাম মেমোরিতে না প্রোগ্রাম মেমোরি? প্রোগ্রাম। তাহলে আমি হচ্ছে ইনস্ট্রাকশনগুলো যখন সিপিইউতে নিয়ে আসতে যাব, তখন যাব হচ্ছে প্রোগ্রাম মেমোরির কাছে, ইউজ করব এই বাসটা। তো যখন আমি একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতেছি প্রোগ্রাম মেমোরি থেকে, তখন কি এই যে এই বাস যেটা, আচ্ছা তখন এই পাশের বাসটা, এই বাসটা কি হচ্ছে আমার অ্যাক্টিভ আছে নাকি খালি আছে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ আছে। তাহলে আমি যখন একটা ইনস্ট্রাকশন প্রোগ্রাম মেমোরি থেকে নিয়ে আসতেছি, সেম টাইমে কি আমি ডেটা মেমোরি থেকে একটা ডেটাও ফেচ করে নিয়ে আসতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে হার্ভার্ড আর্কিটেকচারের সুবিধা এটাই যে এখন আমি কি করতে পারি, এখন যেহেতু 2টা আলাদা ডিভাইসে আছে, তাহলে আমি হচ্ছে প্রোগ্রাম মেমোরি থেকে হচ্ছে একটা ইনস্ট্রাকশন নেওয়ার টাইমে ডেটা মেমোরি থেকে কিন্তু একটা ডেটাও নিয়ে আসতে পারি। তাহলে আমার স্পিডটা কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে হার্ভার্ড আর্কিটেকচার এইটা আইডিয়া করেই হচ্ছে এই আর্কিটেকচারটা প্রপোজ করছে, যাতে করে আমি কম্পিউটারের প্রসেসিং স্পিডটা আরও বাড়াতে পারি, যে আমি যে টাইমে একটা ইনস্ট্রাকশন লোড করতেছি সেম টাইমে কিন্তু একটা ডেটাও লোড করতে পারি। এটাই মেইনলি ছিল আমাদের হার্ভার্ড আর্কিটেকচার। বাট এটার প্রবলেমটা কি? প্রবলেমটা যদি একটু বলি, ফার্স্ট অফ অল এখানে এখন আমার লাগতেছে হচ্ছে 2টা ডিফারেন্ট মেমোরি ডিভাইস। ধরেন হচ্ছে আমি যদি বলি এই ডিভাইসের সাইজ 1 GB, এটার জন্য এটা সাইজও 1 GB, তাহলে টোটাল কিন্তু আমার 2 GB সাইজের 2টা মেমোরি ডিভাইস ইউজ করা লাগতেছে। নেক্সট আরেকটা জিনিস দেখেন, আমার যদি এইদিকে 16টা ওয়্যারের কানেকশন দিতে হয়, তাহলে এই সাইডেও ধরেন হচ্ছে আমার 16টা ওয়্যারের কানেকশন দিতে হবে। তো টোটাল ওয়্যার কতগুলো লাগতেছে এখানে? 32টা। 32টা। তাহলে আমার কস্ট কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে হার্ভার্ড আর্কিটেকচারে যদিও আমার প্রসেসিং স্পিডটা বাড়ালো, বা স্টিল এখানে হচ্ছে কস্টটাকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে, যেহেতু আলাদা 2টা মেমোরি ডিভাইস ইউজ করা হচ্ছে এবং 2টা মেমোরি ডিভাইসের সাথে কানেকশন দেওয়ার জন্য আমার ওয়্যারও বেশি পরিমাণে লাগবে। আর আরেকটা আর্কিটেকচার হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, যেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন, বা আমরা এসএপিতেও যে আর্কিটেকচারটা ইউজ করে আসছি ওইটাই, যে এখনও কিন্তু আমি
ইনস্ট্রাকশন আর ডেটা রাখার জন্য দুইটা আলাদা ডিভাইস ইউজ করব না, আমি ডিভাইস ইউজ করব একটা মেমোরি ডিভাইস যেটার মধ্যেই হচ্ছে আমি ইনস্ট্রাকশনগুলোও রাখবো এবং ডেটাগুলোও রাখবো। তাহলে একটা ডিভাইসে যেহেতু আছে আমার বাসের একটা কানেকশন দিলেই হবে, দুইটার জন্য আলাদা দুইটা কানেকশন দেওয়া লাগবে না। কিন্তু এখন কি আমি যখন একটা ইনস্ট্রাকশন লোড করতেছি তখনই কি একটা ডেটাও লোড করতে পারবো? না স্যার। পারবো না, কারণ কানেকশন তো একটাই বা একই ডিভাইসের মধ্যে আছে, তাহলে একই টাইমে তো দুইটা লোড করা পসিবল হবে না। নেক্সটটা কিন্তু এই জায়গায় কি আমার এখন ওয়্যার কি আগের মতো 32টা লাগবে নাকি জাস্ট 16টা ওয়্যার দিয়ে আমি একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো? 16টা। তাহলে আমার কস্টটা কমতেছে, কিন্তু আবার স্পিড দিয়ে যদি আমি চিন্তা করি, প্রসেসিং স্পিডের উপর বেস করে কিন্তু আবার হার্ভার্ড আর্কিটেকচারটা বেটার ছিল, আর এখন ভন নিউম্যান আর্কিটেকচারের স্পিডটা কিন্তু আবার একটু কমে গেছে, বাট কস্টটাও আবার আরেক দিক দিয়ে কমে গেছে। তাহলে আপনার কাজের উপর ডিপেন্ড করে বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি বলতে পারেন যে আপনার যদি স্পিড বা প্রসেসিং পাওয়ারটা বেশি লাগে তাহলে আপনার হয়তো হার্ভার্ড আর্কিটেকচারটা ফলো করা উচিত, আর যদি আপনি মনে করেন যে না আমার কস্ট ইফেক্টিভ হতে হবে তাহলে আপনি ভন নিউম্যান আর্কিটেকচারটা ইউজ করতে পারেন। তো আপনার পরীক্ষার কোশ্চেন এরকমও থাকতে পারে যে এরকম দুইটা আলাদা সিনারিও দিয়ে বা একটা সিনারিও দিয়ে আপনাকে বলা হলো যে এই সিনারিওর জন্য কোন আর্কিটেকচারটা আমার ফলো করা উচিত, হার্ভার্ড আর্কিটেকচার না ভন নিউম্যান আর্কিটেকচার। ওকে, নেক্সট আসি, আবার এই দুইটা ডিফারেন্স দেওয়া আছে। তো ডিফারেন্সে যে আমি যা যা বললাম মোটামুটি ওগুলাই পয়েন্ট আউট করে বলা আছে, এগুলো একটু পড়বেন। ইনস্ট্রাকশন সেটের উপরও আবার ডিপেন্ড করে কম্পিউটারের আর্কিটেকচারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিক্স আর একটা হচ্ছে সিক্স। রিক্সের ফুল ফর্ম হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, আর সিক্সের ফুল ফর্ম হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এই দুইটা জিনিস কি আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই। জন্য একটু আমি হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো সিক্স আর্কিটেকচারটা বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে এই কাজটা করা যায় যে ধরেন আমি এরকম একটা ইনস্ট্রাকশন লিখলাম MULT মার্ট 2:3, 5:2। আমি একটু এই ইনস্ট্রাকশনের মিনিংটা একটু আপনাদের বলি। এই ইনস্ট্রাকশনের মিনিংটা হচ্ছে যে আমি এই অংশটা হচ্ছে আমাদের মেইন মেমোরি বা র্যাম আর কি, এটা হচ্ছে র্যাম। তো সিক্স আর্কিটেকচারে আপনি কিন্তু ডিরেক্ট র্যামের অপারেশন করতে পারেন। ডিরেক্ট র্যামের অপারেশন বলতে কি বোঝাচ্ছি, যে আপনি ধরেন এই ইনস্ট্রাকশনটা লিখলেন যে MULT 2:3, 5:2। এই ইনস্ট্রাকশনটা লিখলে এই কম্পিউটার যে কাজটা করবে সে হচ্ছে র্যামে যাবে, র্যামের রো 2 কলাম 3 আর কি, দ্যাট মিনস এই পজিশনটা, এই যে এই জায়গার যে পজিশনটা, এই পজিশনে যে ডেটা ছিল এই ডেটাকে নেবে, তারপরে রো 5 কলাম 2 দ্যাট মিনস এই পজিশনের ডেটাটা নিবে, এই দুইটাকে সে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে স্টোর করে দিবে আবার এই রো 2 কলাম 3 এই পজিশনে। ঠিক আছে, তাহলে এই ইনস্ট্রাকশনের মিনিংটা দাঁড়াচ্ছে আমি ডিরেক্ট র্যামে যাব, র্যামে গিয়ে র্যামের রো 2 কলাম 3 পজিশনে যে ডেটা ছিল এটাকে নিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করব রো 5 কলাম 2 এর ডেটাকে, এবং মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা আবার স্টোর করে রাখবো রো 2 কলাম 3, দ্যাট মিনস এই পজিশনে ডেটাটাকে আবার স্টোর করে দিব। জাস্ট একটা ইনস্ট্রাকশনে এই টোটাল কাজটা কমপ্লিট করা হবে। এই কথাটা বুঝতে পেরেছেন? ইয়েস। আচ্ছা, নেক্সট ধরেন আমি আপনাকে বললাম আমি এই কাজটাই করতে চাই, দ্যাট মিনস র্যামের রো 2 কলাম 3 এই জায়গার ডেটাটাকে রো 5 কলাম 2 এর ডেটার সাথে মাল্টিপ্লাই করে স্টোর করতে চাই আবার রো 2 কলাম 3-তে। কিন্তু এখন আমি বললাম এখন যে আর্কিটেকচারটা ফলো করতেছি যেটা হচ্ছে আমাদের রিক্স বা রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, এই আর্কিটেকচারে হচ্ছে আপনি ডিরেক্ট র্যামে গিয়ে এই অপারেশনটা কমপ্লিট করতে পারবেন না, মানে র্যামের মধ্যেই এই গুণ ভাগ করার কাজটা কমপ্লিট করতে পারবেন না। তাহলে কিভাবে কাজটা করা যায়? আমি এই কাজটাই করতে চাই বাট আমি ডিরেক্ট র্যামের মধ্যে এই কাজটা করতে পারবো না, তাহলে
কি করতে হবে বা কি করা উচিত? আচ্ছা, কথাটা কি বুঝতে পারছেন যে আমি এই কাজটাই করতে চাই, যে এই স্লটের ডেটার সাথে এই স্লটের ডেটা মাল্টিপ্লাই করে আবার এই স্লটে সেভ করব, কিন্তু আমি এখন ডিরেক্ট র্যামের মধ্যেই অপারেশনটা কমপ্লিট করতে পারবো না। তাহলে আমার কি করা উচিত বা কিভাবে কাজটা করতে পারবো? স্যার রেজিস্টারে আগে লোড করে আনতে হবে দুইটা। এক্স্যাক্টলি এই কথাটাই শুনতে যাচ্ছিলাম, যে তাহলে আমার কি করতে হবে, ফার্স্টে যে রো টু কলাম 3 যে ডেটাটা এটা লোড করতে হবে একটা রেজিস্টারে। ধরেন এটা হচ্ছে আমি এ রেজিস্টারে লোড করলাম। আবার আরেকটা যে ডেটা লাগবে যেটা হচ্ছে রো 5 কলাম 2 এর ডেটা, এটা লোড করলাম ধরেন আরেকটা রেজিস্টারে, বি রেজিস্টারে। লোড করার পর এই দুইটা রেজিস্টারের ভ্যালুটাকে আমি মাল্টিপ্লাই করলাম, যে এ আর বিকে মাল্টিপ্লাই করে সেভ করলাম ধরেন এর মধ্যেই। সেভ করার পর আবার কি করব, এটাকে আবার র্যামে রাখতে হবে। তাহলে এটাকে আবার র্যামে গিয়ে স্টোর করে রাখলাম, যে র্যামের 2,3 এই লোকেশনে স্টোর করব। কাকে স্টোর করব? এ রেজিস্টারের মধ্যে যে ভ্যালু আছে এটাকে স্টোর করব আর কি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের রিক্স আর্কিটেকচার। তাহলে দুইটার মধ্যে কিছু ডিফারেন্স কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। ফার্স্ট ডিফারেন্সটা কি, যে আমি 6 আর্কিটেকচারে কিন্তু ডিরেক্ট র্যামের উপর একটা অপারেশন করতে পারি, মানে ডিরেক্ট র্যামে গিয়েই র্যামের ডেটাগুলো গুণভাগ করে র্যামে স্টোর করে রেখে দিতে পারি, এই কাজটা করা যায়। রিক্স আর্কিটেকচারে আপনি ডিরেক্ট র্যামের উপর কোনো অপারেশন করতে পারবেন না। তাহলে কি করতে হবে, র্যাম থেকে আগে ডেটাগুলো লোড করতে হবে, লোড করে মানে রেজিস্টারে লোড করতে হবে, রেজিস্টারে লোড করে ওই অপারেশনটা কমপ্লিট করে তারপরে গিয়ে আবার র্যামের ভ্যালুটা সেভ করতে হবে। এটা গেল হচ্ছে রিক্স আর 6 আর্কিটেকচারের মধ্যে একটা ডিফারেন্স। এর বাইরে আরও অনেকগুলো ডিফারেন্স আছে। তাহলে এই জায়গায় একটা জিনিস আমাকে বলেন তো, যে আমি যদি রেজিস্টারের কথা বলি, এই দুইটা আর্কিটেকচারের মধ্যে কোনটার মধ্যে রেজিস্টার বেশি ইউজ করা লাগবে, রিক্সে না সিক্সকে? রিস্কে। রিস্কে। তাহলে হচ্ছে নাম্বার অফ রেজিস্টার, এই যে সেকেন্ড পয়েন্টটা, যে রিক্স আর্কিটেকচারে কিন্তু অনেক বেশি রেজিস্টার ইউজ করা লাগবে, এই জন্য লার্জ নাম্বার অফ রেজিস্টার ইউজ করা হয় রিক্স আর্কিটেকচারে। আর 6কে যেহেতু আপনার রেজিস্টারের ইউজগুলো কম লাগতেছে, তাহলে এই জায়গায় লিমিটেড সংখ্যক রেজিস্টারই থাকবে, এর মধ্যে বেশি রেজিস্টারের কোনো দরকার পড়বে না। নেক্সট হচ্ছে রিক্স আর্কিটেকচারের প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে আবার ফিক্স লেন্থের। ফর এক্সাম্পল আমি একটু কথাটা এভাবে বলি, রিক্স আর্কিটেকচারে আপনার সবগুলো ইনস্ট্রাকশনই হবে হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট লেন্থের। আমি ফর এক্সাম্পল বলি, যে আমি আপনাকে বললাম যে রিক্স আর্কিটেকচারে সবগুলা ইনস্ট্রাকশন হচ্ছে 16 বিটের। সবগুলো ইনস্ট্রাকশন যদি আপনার ফিক্স লেন্থের হয়, আপনি একটা কাজ করতে পারেন, যে সবগুলো ইনস্ট্রাকশনের একটা সুন্দর প্যাটার্ন হচ্ছে আপনি বানিয়ে রাখতে পারেন। যে 16 বিটের ইনস্ট্রাকশন যদি হয়, আমি বললাম যে আমি এভাবে সেট করব জিনিসটা, যে প্রথম 4 বিট রাখবো ইনস্ট্রাকশনের অপ কোডের জন্য, তারপরে 4 বিট রাখবো ধরেন হচ্ছে সোর্স রেজিস্টারের জন্য, তারপরে এটাকে আপনি নিজেই ডিজাইন করতে পারবো স্যার? জি, এটাকে আমি নিজেই ডিজাইন করতে পারবো? আপনি তো এটা হচ্ছে আমি জাস্ট আর্কিটেকচারের স্টাইলটা বা এই সিস্টেমটা বলতেছি, যে আর্কিটেকচার কি ফলো করে। নেক্সট আপনি চাইলে হচ্ছে আপনি নিজে যদি একটা কোনো কম্পিউটার বানান, তাহলে আপনি নিজের মতো এই আর্কিটেকচারের রুলগুলো ফলো করে আপনি নিজে সিস্টেমটা ডিজাইন করতে পারেন, যে আপনি অপকোড কত রাখতে চান, সোর্স রেজিস্টার বা রেজিস্ট্রেশন রেজিস্টার বা কীভাবে হচ্ছে এটার ডিজাইনটা বানাবেন, এটা আপনার উপর আর কি। তো আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যে ধরেন একটা রিক্স আর্কিটেকচার, যেহেতু সবগুলো ইনস্ট্রাকশনের লেন্থ ফিক্সড, আমি ধরে নিলাম যে ইনস্ট্রাকশনের লেন্থগুলো হচ্ছে 16 বিট করে হবে। তার মধ্যে প্রথম 4 বিট রাখলাম অপকোড হিসেবে, তারপরে 4 বিট রাখলাম সোর্স রেজিস্টার হিসেবে, আর তারপরে ধরেন আরও 8 বিট রাখলাম হচ্ছে আমি ডেস্টিনেশন রেজিস্টার হিসেবে। এরকম আমি কোনো একটা প্যাটার্ন দাঁড় করাতে পারি এবং সবগুলো ইনস্ট্রাকশন এই প্যাটার্নটাই ফলো করবে। তো আমি জানি যে এভাবেই হচ্ছে সবগুলো ইনস্ট্রাকশন লেখা হবে। কিন্তু 6 আর্কিটেকচারে যেটা হয় আর কি, 6 আর্কিটেকচারে কিন্তু আপনি এক এক টাইপ অফ ইনস্ট্রাকশন লিখতে পারেন। ফর এক্সাম্পল আপনি ধরেন এরকম ইনস্ট্রাকশন লেখা যায়, যে MULT মাল্ট, তারপরে ধরেন আপনি লিখলেন 2:3, 5:2। আবার চাইলে আপনি এভাবেও লিখতে পারেন, দ্যাট মিনস MULT মাল্ট দেন হচ্ছে A রেজিস্টার, হচ্ছে 2:3। এটা মানে হচ্ছে A রেজিস্টারের ভ্যালুর সাথে গুণ করতে হবে র্যামের 2:3 এই লোকেশনের ভ্যালুটা। আবার ধরেন আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, MULT মাল্ট A, B, দ্যাট মিনস A আর B এই দুইটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে আপনি মাল্টিপ্লাই করবেন। আচ্ছা, এখন আমি আপনাকে বললাম যে এখানে অপকোডগুলো হচ্ছে 4 বিটের, কোনো একটা মেমোরি লোকেশন বা র্যামের লোকেশন যেটা,
এটা লেখার জন্য লাগে হচ্ছে 8 বিট, আর একটা রেজিস্টারের জন্য লাগে হচ্ছে 4 বিট। এটা হচ্ছে আমি আপনাকে বললাম যে আচ্ছা একটু আমি এখানে লিখি যে আমি আপনাকে বললাম কি যে অপকোডের জন্য লাগবে হচ্ছে আমার 4 বিট, রেজিস্টারগুলো লেখার জন্য লাগবে হচ্ছে 4 বিট, আর কোন একটা মেমোরি অ্যাড্রেস বা র্যামের অ্যাড্রেস এটাকে লেখার জন্য লাগবে হচ্ছে 8 বিট ভ্যালু। তাহলে একটু বলেন তো এই ইনস্ট্রাকশনটা যেটা লিখলাম মানে মাল্ট 2:3, 5:2, এই ইনস্ট্রাকশনের টোটাল সাইজ কত হবে? অপকোডের জন্য আসবে হচ্ছে 4 বিট, তারপরে একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া, তার জন্য কত বিট ইউজ করতে হবে? 8 বিট। 8 বিট, তারপর আরেকটা মেমোরি অ্যাড্রেস দেওয়া, এটার জন্য আরো 8 বিট। তাহলে এই টোটাল ইনস্ট্রাকশনের সাইজ কত দাঁড়ালো? 20 বিট। 20 বিট। ওকে, পরেরটা আসি। এটা হচ্ছে আমার 6 আর্কিটেকচারের একটা ইনস্ট্রাকশন, এখানেও আবার অপকোডের জন্য লাগলো 4 বিট, তারপর একটা রেজিস্টার আছে তার জন্য কত লাগবে? 4 বিট। 4 বিট, তারপরে আবার একটা মেমোরি অ্যাড্রেস আছে এটার জন্য 8 বিট। 8 বিট। তাহলে এই ইনস্ট্রাকশনটার সাইজ কত আসলো? 16 বিট। 16 বিট। ওকে, লাস্ট অফ অল এই ইনস্ট্রাকশনের জন্য আসি। এই জায়গায় অপকোডের জন্য 4 বিট, তারপরে আছে একটা রেজিস্টার ওইটার জন্য 4 বিট, আবার আছে আরেকটা রেজিস্টার এটার জন্য লাগবে 4 বিট। তাহলে এই ইনস্ট্রাকশনের সাইজ আসলো আবার 12 বিট। দ্যাট মিন্স 6 আর্কিটেকচারে আপনার ইনস্ট্রাকশনগুলো কি সেম লেন্থের হবে নাকি ভ্যারিয়েবল লেন্থের হবে? ভ্যারিয়েবল লেন্থের হবে। এটাই এখানে বলা হচ্ছে যে আপনার রিক্স আর্কিটেকচারের জন্য ইনস্ট্রাকশনগুলো হয় হচ্ছে ফিক্স লেন্থের, বাট 6 আর্কিটেকচারের জন্য ইনস্ট্রাকশনগুলো হয় হচ্ছে ভ্যারিয়েবল লেন্থের। তো ভ্যারিয়েবল লেন্থের হইলে হচ্ছে ঝামেলাটা জিনিসটা কি দাঁড়ালো? ভ্যারিয়েবল লেন্থ হইলে আপনার ফার্স্টে দেখতে হবে যে আপনার ইনস্ট্রাকশনটা আসছে কত লেন্থের। মানে আপনি যদি দেখেন যে ইনস্ট্রাকশনটা হলো 20 লেন্থের, তাহলে আপনি বুঝতে পারবেন ইনস্ট্রাকশনটা হয়তো এইভাবে আছে যে ফার্স্টে আছে অপকোড, তারপর একটা মেমোরি অ্যাড্রেস, তারপর আছে আরেকটা মেমোরি অ্যাড্রেস। এইভাবে আপনি যদি দেখেন ইনস্ট্রাকশন হচ্ছে 12 বিটের, তাহলে আপনি বুঝবেন যে ফার্স্টে আছে অপকোড, তারপর আছে একটা রেজিস্টার, তারপর আছে আরেকটা রেজিস্টার। মানে এক এক টাইপের ইনস্ট্রাকশনের লেন্থের উপর বেস করে আপনি বুঝতে পারবেন ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কোন টাইপের আছে, এবং তার জন্য কি আপনার এক্সট্রা কিছু কোড করা লাগবে না। যে এক এক ইনস্ট্রাকশন লেন্থের জন্য অ্যাকচুয়ালি আপনি এক একভাবে ভ্যালুগুলা বা ইনস্ট্রাকশনগুলার কমান্ডগুলা সাজাবেন, এটার জন্য কি আপনার এক্সট্রা কিছু কোড করা লাগবে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আমাকে একটু বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটাকে বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, এই রিক্স আর্কিটেকচারটাকে নাকি 6 আর্কিটেকচারটাকে? 6টা, এবং এই জন্য এটাকে বলা হলো যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। যে এখানে ইনস্ট্রাকশনগুলো কম আছে, বাট কম থাকলে এই জায়গার ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমার কমপ্লেক্স হবে, যে এক এক টাইপের ইনস্ট্রাকশন এবং এগুলো ভ্যারিয়েবল লেন্থের ইনস্ট্রাকশন হতে পারে, এই জন্য এই জায়গার ইনস্ট্রাকশনগুলো একটু কমপ্লেক্স হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। ওকে, এই ছিল মেনলি এই স্লাইডটা। এই স্লাইড থেকে তাহলে কি কি কোশ্চেন আপনাদের আসতে পারে? এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, ডিফারেন্স যে মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের ডিফারেন্স, তারপরে হচ্ছে আপনার রাসবেরি পাই আরডুইনো ডিফারেন্স, তারপরে হচ্ছে আপনার রিক্স আর্কিটেকচার 6 আর্কিটেকচারের ডিফারেন্স, হার্ভার্ড আর্কিটেকচার, ভন নিউম্যান আর্কিটেকচারের ডিফারেন্স। অথবা আসতে পারে হচ্ছে আপনার কি বিভিন্ন সিনারিও বেস কোশ্চেন, যে একটা সিনারিও দিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে এই সিনারিওর জন্য কোনটা ইউজ করা বেটার হবে, রাসবেরি পাই না আরডুইনো। তারপরে কোন একটা সিনারিওর জন্য বলতে পারি যে এখন এই সিনারিওর জন্য আমার কি হার্ভার্ড আর্কিটেকচার ফলো করা উচিত নাকি ভন নিউম্যান আর্কিটেকচার, এই সিনারিওর জন্য আমার কোন ইনস্ট্রাকশন সেটটা ফলো করা উচিত, রিডিউস ইনস্ট্রাকশন সেট নাকি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, এরকম আর কি। তো এগুলো জাস্ট আপনার সুবিধা অসুবিধাগুলো যদি বুঝে থাকেন, আর্কিটেকচারের নিয়মগুলো যদি বুঝে থাকেন, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবেন আর কি। ওকে, এটা গেল। নেক্সট আসি পরের টপিকটা। এই স্লাইডটাও হচ্ছে কমপ্লিটলি থিওরির জন্য। এই জায়গায় হচ্ছে আমরা জাস্ট একটা মাইক্রো কন্ট্রোলারের একটু ডিটেলসে জানবো যে একটা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি কি থাকে এবং কি কাজে কোনটা ইউজ করা হয়, এবং কোন মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানবো এটা হচ্ছে 8 মেগা বা ATmega32 এই মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে একটু ডিটেলসে জানবো। ATmega32 মাইক্রো কন্ট্রোলারটা দেখতে জাস্ট এরকম, যে একটা সিম্পল আইসি বা একটা চিপ আছে এই মাইক্রো কন্ট্রোলারটায়। এইটা হচ্ছে এটার ভিতরের আপনার পিনগুলার ডিজাইন আর কি। এবার আসি যে ATmega32 এটাকে আমি টোটালি 3টা পোর্শনে ভাগ করতে পারি। একটা হচ্ছে এটার প্রোগ্রাম মেমোরি,
একটা হচ্ছে ডেটা মেমোরি, আর একটা হচ্ছে ইইপি রম। এই তিনটা পোর্শনে মেইনলি আমি এই মাইক্রো কন্ট্রোলারটাকে ভাগ করতে পারি। তো একটু আগে দেখলেন যে প্রোগ্রাম মেমোরি মানে হার্ভার্ড আর্কিটেকচার যেটা আমি লিখলাম বা বললাম, হার্ভার্ড আর্কিটেকচারের জন্য আমার দুইটা মেমোরি ডিভাইস ছিল, একটা ছিল প্রোগ্রাম মেমোরি আর একটা ছিল ডেটা মেমোরি। প্রোগ্রাম মেমোরির মধ্যে কি রাখা হতো? ইনস্ট্রাকশনগুলো। এক্স্যাক্টলি এই জায়গায় সেম জিনিস। এই প্রোগ্রাম মেমোরি বা ATmega32 যেটা, এটার প্রোগ্রাম মেমোরিতে ইনস্ট্রাকশনগুলো রাখা হয়। এবং এটার আবার দুইটা পোর্শন আসে, একটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি আর একটা হচ্ছে বুট ফ্ল্যাশ সেকশন। তো একটু যদি বলি যে একটা কম্পিউটার বুট করা, এটা বলতে কি বোঝায়, কেউ বলতে পারেন একটা কম্পিউটার বুট করা বলতে? একটা সিস্টেম বুট করা, এটা দ্বারা কি বোঝায়? সবকিছু ডিলিট করে দেয়। আচ্ছা, এটা দ্বারা নর্মালি মানে কোনো জিনিস বুট করা বলতে বোঝায় আমি জিনিসটাকে অন করতেছি বা রিস্টার্ট করতেছি, এই টাইপের জিনিস। তাহলে আমি যদি বলি যে একটা কম্পিউটার যখন আমি অন করি, যে আমি ল্যাপটপটা যখন অন করলে আমার যে একটা হোম স্ক্রিনটা লোড হয় বা হোম স্ক্রিনে হচ্ছে বিভিন্ন আইকনগুলো লোড হয় বা একটা হচ্ছে আপনার টাস্কবার বা যে মানে একটা কম্পিউটার অন করা হলে যে জিনিসগুলো আপনি দেখতে পারেন, এগুলা কি অটোমেটিক চলে আসে নাকি এগুলোর জন্য কোনো একটা অ্যাকচুয়ালি কোড করা আছে, ওই কোডের ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই জিনিসগুলো লোড হয়? কোড দেওয়া হয়। কোড দেওয়া আছে। তাহলে এই কোডগুলো দ্যাট মিনস একটা কম্পিউটার বা একটা সিস্টেমকে অন করা হলে অ্যাকচুয়ালি কী কাজ হবে বা আপনাকে হোম স্ক্রিন হিসেবে কি দেখানো হবে বা আপনার কম্পিউটারে অন করা আসলে কোন জিনিসগুলো লোড হবে, এই কোডগুলো থাকে হচ্ছে যে বুট ফ্ল্যাশ সেকশন যেটা, এই অংশটায় লোড করা হয় কোন কোডগুলো একটা কম্পিউটারকে অন করা বলে বা একটা সিস্টেমকে অন করা হলে যে জিনিসগুলো লোড হবে, ওই জিনিসগুলো রাখা হয় হচ্ছে এই সেকশনটার মধ্যে। আর ফ্ল্যাশ সেকশনের মধ্যে কি রাখা হয়? ফ্ল্যাশ সেকশনের মধ্যে রাখা হয় হচ্ছে আপনি কোন একটা অ্যাপ্লিকেশন যখন রান করতে যাবেন, ফর এক্সাম্পল আপনি এলসিডিতে কোন একটা আউটপুট দেখাতে চান, অথবা হচ্ছে কোন একটা প্রোগ্রাম আপনি লোড করতেছেন, যে কোন একটা ডিভাইস থেকে কিছু একটা রিড করতেছেন বা এনিথিং মানে কোন একটা কাজ করতেছেন, বা যেরকম আমি যদি কম্পিউটারের এক্সাম্পল দিয়ে বলি যে আপনি একটা ধরেন পিডিএফ ওপেন করতেছেন বা একটা পাওয়ার পয়েন্ট ওপেন করতেছেন, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো রান করার জন্য যে কোডগুলো ওগুলো লোড করা হচ্ছে এই সেকশনটার মধ্যে বা ফ্ল্যাশ সেকশনের মধ্যে। আর কম্পিউটার অন করা হলে যে কোডগুলো থাকে ওগুলো রাখা হয় হচ্ছে এই সেকশনটার মধ্যে। এটাই ছিল আমাদের প্রোগ্রাম মেমোরি। ডেটা মেমোরিকে টোটালি তিনটা পোর্শনে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, একটা হচ্ছে আইও রেজিস্টার আর একটা হচ্ছে SRAM। জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে কারা? যাদেরকে দিয়ে আপনি নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ বা জেনারেল কাজ যেগুলো ওগুলো কমপ্লিট করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। আইও রেজিস্টার বলতে তাহলে কি বোঝাবে? যে আইও রিলেটেড অপারেশন করার জন্য যে রেজিস্টারগুলো লাগবে তাদেরকে বলা হচ্ছে আইও রেজিস্টার। আর SRAM দ্বারা বোঝা হচ্ছে যে স্ট্যাটিক র্যাম, যেটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। স্ট্যাটিক র্যামের অনেক ডিটেলস হচ্ছে আমরাই আপনাদের মিডের আগে একটা টপিকে পড়িয়েছিলাম। তো ওই জিনিসটাই হচ্ছে আমার এই ডেটা মেমোরির মধ্যে আছে। তো ডেটা মেমোরির টোটালি তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, টোটাল 32টা জেনারেল পারপাস রেজিস্টার আছে হচ্ছে আমার ATmega32 মধ্যে, যেগুলো মেনলি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম জেনারেল কাজগুলো করার জন্য ইউজ করা হয়। আইও রেজিস্টার মেনলি ইউজ করা হচ্ছে আইও অপারেশনের জন্য, আর SRAM হচ্ছে আপনার স্ট্যাটিক র্যাম আর কি, যেটা ডিটেলস অলরেডি আপনারা জানেন। তো এই কথাগুলাই হচ্ছে এখানে একটু ডিটেলসে বলা আছে, আর কিছু না, এগুলো আপনার থিওরির জন্য, এই জায়গা থেকে কোনো ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন নেই। লাস্ট অফ অল আসি হচ্ছে ইইপি রম। এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি বা রম আর কি। একটু রম সম্পর্কে আমাকে বলেন তো, রম কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? নন ভোলাটাইল, রাইট। এবং এই রমের মধ্যে আমাদের যে ডেটা থাকে ওগুলো কি ফিক্স নাকি চেঞ্জ করা যায়? ফিক্স। আচ্ছা, কিন্তু এটারই একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে আমাদের ইইপি রম। ফুল ফর্মটা অলরেডি বললাম, যে ফুল ফর্মটা কি, যে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল, মানে এটা একটা রম, দ্যাট মিনস এটার ভ্যালুগুলো নন ভোলাটাইল হবে, কিন্তু এটাকে আমি চাইলে ইরেজ করতে পারি। এটার ভ্যালুগুলোকে ইরেজ করা যায়। কীভাবে ইরেজ করা যায়? ইলেকট্রিক্যালি, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ করে আমি এই রমের মধ্যে যে ভ্যালুগুলো ছিল এগুলোকে আমি ইরেজ করতে পারি। দেন আবার এটা প্রোগ্রামেবল, মানে এটাকে আমি নতুন করে প্রোগ্রামও করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার ইইপি রম, যেটা হচ্ছে রমের আর একটু অ্যাডভান্স ভার্সন বলতে পারেন, যে এটা একটা নন ভোলাটাইল মেমোরি, কিন্তু এটার ভিতরে ডেটাগুলোকে আমি ইলেকট্রিক্যালি ইরেজ করতে পারি, আবার এটাকে প্রোগ্রামও করতে পারি, এই আর কি। তো এই ছিল অ্যাকচুয়ালি ATmega32 ডিটেলস। এটাও মেনলি হচ্ছে আপনাদের থিওরির জন্য। তো
এই টপিকগুলো মানে আজকে থিওরির জন্য যে দুইটা টপিক বললাম, একটা ছিল হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নোট 1 আর একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নোট 2, দুইটা নিয়ে আমি মোটামুটি একটু ফাস্ট গেছি, কারণ এগুলো নিয়ে হচ্ছে আপনার খুব বেশি চিন্তা করার জিনিস নাই, জাস্ট থিওরিটিক্যাল জিনিসপাতি। তো আপনি একটু স্লাইডগুলো যদি পড়েন তাহলে হচ্ছে এগুলা ডিটেলস লিখতে পারবেন। যেগুলো একটু মেইন ইম্পর্টেন্ট জিনিস ছিল বোঝার মতো ওগুলো আমি কভার করছি, আর এর বাইরে হচ্ছে আপনার একটু কষ্ট করে এই দুইটা স্লাইড একটু রিডিং পড়তে হবে, যাতে করে এই পয়েন্টগুলো একটু আপনি মাথায় রাখতে পারেন, যাতে থিওরিটিক্যাল কোশ্চেন আসলে আপনি এগুলো অ্যান্সার করতে পারেন। নেক্সটে আসি। আচ্ছা, এই টপিকটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই টপিক থেকে একটা ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আপনার পরীক্ষায় অবশ্যই পাবেন। এবং টপিকটা কি? টপিকটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল and digital to analog conversion, that means ADC or DAC, analog to digital conversion and digital to analog conversion। আচ্ছা, এই টপিকটা শুরু করার আগে একটু বলি, আমাকে কেউ একটু বলতে পারেন যে অ্যানালগ ডেটা এটা বলতে কি বোঝায়? অ্যানালগ ডেটা বলতে কি বুঝেন আপনারা? কারো কোনো আইডিয়া? বা যদি আমি দুইটাই বলি, যে একটা আছে আমার অ্যানালগ ডেটা আর একটা বললাম হচ্ছে আপনাদের ডিজিটাল ডেটা, এই দুইটার মধ্যে ডিফারেন্স বা যদি কি বোঝাচ্ছে? অ্যানালগ ডেটা বলতে কি বোঝাচ্ছে, ডিজিটাল ডেটা বলতে কি বোঝাচ্ছে? অ্যানালগ তো নরমালি সিগন্যাল বোঝায় না? হ্যাঁ, অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের ডিফারেন্সটা বলতে পারেন? ডিজিটাল সে 0 1। ডিফারেন্সটা কি? ডিজিটালটা 0 আর 1 অ্যানালগ সিগন্যাল একটা রেঞ্জ 0 দেয়। আর মাঝে রাখতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কাইন্ড অফ কাছাকাছি চলে গেছেন এবং ঠিকই বলেছেন যে ডিজিটাল সিগন্যাল আপনি বললেন যে 0 1 এর মধ্যে এরকম থাকে। অ্যাকচুয়ালি যে 0 1ই থাকতে হবে এরকম না, কিন্তু ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড হবে। যে আমি বলতে পারি যে আপনার ডিজিটাল সিগন্যালে আমি বললাম যে 0 5 এর মধ্যে, মানে ফিক্সড ভ্যালুগুলাই থাকবে, যে এর বাইরে যে রেঞ্জটা আমি বলবো এই রেঞ্জের বাইরে অন্য কোনো ভ্যালু কখনো নিতে পারবে না। এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। আর অ্যানালগ সিগন্যাল মানে কি? যে অ্যানালগ সিগন্যাল আমার যে কোনো ভ্যালুই নিতে পারে। তাহলে কাইন্ড অফ অ্যানালগ ডেটা যদি আমি আপনাকে বলি, অ্যানালগ ডেটা বলতে বোঝাবে আপনি কন্টিনিউয়াস ডেটার কথা বোঝাচ্ছেন, কন্টিনিউয়াস ডেটা। এবং কন্টিনিউয়াস ডেটা বলতে কি বোঝাচ্ছি? কন্টিনিউয়াস ডেটা বলতে বোঝাচ্ছি যে আমার ডেটাটা যে কোনো ভ্যালু নিতে পারে। যে কোনো ভ্যালু বলতে ধরেন আমি যদি বলি যে একটা ভ্যালু আছে যে 1.3245 এনিথিং, আমি যদি বলি এটার এক্স্যাক্ট পরের নাম্বারটা কত, তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে জাস্ট এই 8 এর জায়গায় 9, এরকম। তাহলে এরকম করে আমার কি ইনফিনিট সংখ্যক ভ্যালু নিতে পারে না যদি আমি অ্যানালগ ডেটা নিই? এই কথাটা কি বুঝতে পারছেন? যে মানে অ্যানালগ ডেটা বললে, যেহেতু আমি বলতেছি কন্টিনিউয়াস ডেটা, মানে একটা ডেটার পরে পরবর্তী ডেটার মধ্যে কোনো গ্যাপ নাই, তাহলে এরকম ডেটা কি আমার ইনফিনিট সংখ্যক হতে পারে না? এটা কি কোনো লিমিট আমি ফিক্স করতে পারবো? আচ্ছা, মানে কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝছেন না? না বুঝলেও বলতে পারেন, আমি হচ্ছে তাহলে আবার অন্য এক্সাম্পল দিয়ে ট্রাই করতে পারি। অ্যানালগ ডেটা বলতে কি বোঝাচ্ছে এই জিনিসটা কি ধরতে পারছেন? ওকে, এটাও বলতে পারি যে অ্যানালগ ডেটা বলতে আপনি যে কোনো রিয়েল নাম্বার বলতে পারেন। যে আমরা যে রিয়েল নাম্বারগুলো পড়ছি, যে রিয়েল নাম্বার বলতে যে কোনো নাম্বার, যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু, এইগুলাই হচ্ছে আমাদের অ্যানালগ ডেটা। অ্যাকচুয়ালি এই জায়গায় আমি 8 পর্যন্ত দেখাচ্ছি, বাট এরপরে দশমিকের পরে কিন্তু আরও ঘর যেতে পারে, ইচ্ছে মতো আপনি যে কোনো ঘর নিতে পারেন। এরকম যে কোনো ভ্যালুই হচ্ছে আমার অ্যানালগ ডেটা। এবং অ্যানালগ ডেটা আমি বলতে পারি যে অ্যানালগ ডেটা হচ্ছে কাইন্ড অফ ইনফিনিটি সংখ্যক হতে পারে। বাট ডিজিটাল ডেটা কখনোই ইনফিনিট হবে না, এগুলার একটা ফিক্স রেঞ্জ অবশ্যই থাকবে। যে আপনি হচ্ছে 0 1 বলেছেন, ঠিক আছে, 0 1 না, আমি চাইলে আরও একটু রেঞ্জ বাড়াতে পারি। আমি আপনাকে বললাম যে আমি যে ডেটাগুলো নিব এটা এরকম হতে পারে 0 1 2 3 এই পর্যন্ত। দ্যাট মিনস আমার ডেটাগুলোর ভ্যালু এগুলাই হতে হবে, যে আইদার 0, নাইলে 1, নাইলে 2, নাইলে 3, এদের মধ্যে যে কোনো একটা কথা বলেন তো, 0 থেকে 1 এর মধ্যে কি মানে জাস্ট একটাই নাম্বার আছে, মানে 0 থেকে 1, 0 আর 1, নাকি এর মাঝখানে অনেকগুলা নাম্বার প্রেজেন্ট আছে? যদি রিয়েল নাম্বার হিসেবে চিন্তা করি, ইনফিনিট আছে স্যার, ইনফিনিট সংখ্যক নাম্বার কিন্তু আপনার এই জায়গায় প্রেজেন্ট আছে 0 থেকে 1 এর মধ্যে। এবং
এই ইনফিনিট সংখ্যক নাম্বারগুলো কিন্তু অ্যানালগ ডেটার মধ্যে আসবে, কিন্তু ডিজিটাল ডেটার মধ্যে আসবে না। তাহলে ডিজিটাল ডেটার মধ্যে আমি কিন্তু ফিক্স রেঞ্জগুলো বলে দিচ্ছি বা ফিক্স ভ্যালুগুলো বলে দিচ্ছি, বা আপনি এভাবে বলতে পারেন যে ডিজিটাল ডেটা হিসেবে আমি বলতে পারি হোল নাম্বার যেগুলো বা আপনার ইন্টিজার হিসেবে যেগুলো চিনেন ওগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা। আচ্ছা, এই অ্যানালগ ডেটা জিনিসটা কি আর ডিজিটাল ডেটা জিনিসটা কি, এটা কি বুঝতে পেরেছেন? এটাই মানে এটা মেইনলি আমার এই টপিকটার একদম বেসিক, কারণ আমরা এই জায়গায় কনভার্সন শিখবো। তো আমি অ্যানালগ ডেটা কী জিনিস, ডিজিটাল ডেটা কী জিনিস, এটাই যদি না বুঝি কনভার্সন শিখে তো কোনো লাভ নেই। এটা বুঝতে পেরেছেন? অ্যানালগ ডেটা কী জিনিস, ডিজিটাল ডেটা কী জিনিস? জি স্যার। তাহলে এবার একটু আগাই। তাহলে এই টপিকে ফার্স্টে আসি কিছু জিনিস, ওইটা হচ্ছে আমাদের সেন্সর। সেন্সর জিনিসটা কি এটা জানেন? সেন্সর বলতে কি বোঝায় বা সেন্সরের কাজ কি থাকতে পারে? যেখান থেকে রিয়েল ওয়ার্ল্ড যেটা রিড করতে পারে। রাইট, যেটা হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা জিনিস বা কোনো একটা মেজারমেন্ট রিড করবে, রিড করে আমাকে আউটপুট দেখাবে, এগুলোকে বলা হচ্ছে সেন্সর। তো সেন্সরের কাজ হচ্ছে মেইনলি সেন্স করা, মানে রিয়েল ওয়ার্ল্ড বা হচ্ছে আমার এনভায়রনমেন্ট থেকে কোনো একটা জিনিস সেন্স করে আমাকে একটা আউটপুট দিবে। তাহলে দুই টাইপের সেন্সর আছে, একটা হচ্ছে অ্যানালগ সেন্সর আর একটা হচ্ছে ডিজিটাল সেন্সর। অ্যানালগ সেন্সরের কাজটা কি? অ্যানালগ সেন্সরের কাজ হচ্ছে আমার, আচ্ছা একটু এই কথাটা বলেন তো, আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের চারপাশে যে ডেটাগুলো আছে বা যে রিডিংগুলো আমি নিব, এই রিডিংগুলো কি অ্যানালগ হয় না ডিজিটাল হয়? যে রিডিংগুলো আমি নিচ্ছি অ্যানালগ হবে, রাইট। অ্যানালগ সেন্সরের কাজ হচ্ছে আপনার এনভায়রনমেন্ট থেকে এই অ্যানালগ রিডিংগুলো নিয়ে আপনাকে এই অ্যানালগ ভ্যালুটাই আউটপুট আকারে দিয়ে দিবে। এটাই হচ্ছে আমার অ্যানালগ সেন্সরের কাজ। বাট ডিজিটাল সেন্সর কি করবে? ডিজিটাল সেন্সরের কাজ হচ্ছে বাইরে থেকে আপনার অ্যানালগ যে ভ্যালুগুলো এনভায়রনমেন্টে আছে, এই অ্যানালগ ভ্যালুগুলো সে ইনপুটের হিসেবে নিবে, কিন্তু আপনাকে আউটপুট আকারে দেখাবে কি? আউটপুট আকারে দেখাবে হচ্ছে ডিজিটাল ডেটা। এটা হচ্ছে আমাদের ডিজিটাল সেন্সরের কাজ। সে হচ্ছে রিডিং কিন্তু নিচ্ছে অ্যানালগ, কিন্তু আউটপুট দিচ্ছে ডিজিটাল। তাহলে একটু বলতে পারেন যে মানে নিচ্ছে অ্যানালগ আর দিচ্ছে হচ্ছে ডিজিটাল, তার মানে এটার ভিতরে কি একটা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সনের কাজ করতে হবে না? ইয়েস স্যার। আচ্ছা, করতে হবে। তাহলে একটা কথা বলেন তো, যে অ্যানালগ সেন্সর যে কি করে, জাস্ট যে জিনিসটা ইনপুট নেয় অ্যানালগ সিগন্যাল, ওইটাই আপনাকে আউটপুট আকারে দিয়ে দেয়। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল ইনপুট আকারে নিয়ে এটাকে প্রসেস করে আউটপুট আকারে আপনাকে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। তাহলে এই দুটার মধ্যে সার্কিট যদি বলি, কোনটা সার্কিট সিম্পলার হওয়ার কথা, অ্যানালগের না ডিজিটালের? অ্যানালগের, কারণ কাজটা কি? কাজটা সহজকার, অ্যানালগের কাজটা সহজ, যে সে জাস্ট যা নিবে তাই আউটপুট আকারে দিয়ে দিবে। এবং আসলে ওইটাই যে অ্যানালগ সিগন্যালের জন্য সার্কিট যদি আমি ডিজাইন করতে যাই, খুবই সিম্পল একটা রেজিস্টার দিয়েই কাজটা করতে পারি। যে থার্মিস্টর মেইনলি বেসিক্যালি একটা রেজিস্টার, সে হচ্ছে টেম্পারেচারের রিডিংটা ক্যালকুলেট করে, তো এই রেজিস্টার দিয়ে আমি একটা টেম্পারেচার সেন্সর ডিজাইন করতে পারি। আবার এই যে এলডিআর বা লাইট ডিটেক্টর রেজিস্টার আর কি, এটা হচ্ছে একটা রেজিস্টার, এটা দিয়ে আমি হচ্ছে একটা লাইট সেন্সর আপনি ডিজাইন করতে পারেন। তো অ্যানালগ সেন্সরগুলোর ডিজাইন খুবই সিম্পল হবে এবং এটা সার্কিটগুলো খুবই সিম্পল। বাট ডিজিটাল সেন্সর যেগুলো, এগুলার সার্কিট কিন্তু তুলনামূলকভাবে কমপ্লেক্স হবে। কারণ কি? কারণ অলরেডি বললাম যে এটার ভিতরে একটা প্রসেসিংয়ের কাজ কিন্তু করতে হবে। সে হচ্ছে নিবে ইনপুট হচ্ছে অ্যানালগ, বাট ভিতরে যেহেতু আবার প্রসেসিংয়ের কাজ করতে হবে, এটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে, তার জন্য হচ্ছে এদের সার্কিটগুলো একটু কমপ্লেক্স হয় আর কি। আজকে ক্লাসে মোটামুটি এই জিনিসগুলাই। নেক্সট দিন হচ্ছে এটা থেকে আরও আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল পার্টে যাব। আর এই স্লাইডের মেইন টপিক এটাই, আমরা শিখব কিভাবে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, আবার কিভাবে একটা ডিজিটাল সিগন্যালকে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা যায়। এই টপিকটা নিয়ে হচ্ছে একটু সামনের দিনে বা সামনের ক্লাসে আমরা ডিটেলসে পড়বো আর কি। তো আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? মোস্ট প্রবলি নেই। তাহলে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি একটু আইডি নাম্বার, সিরিয়াল নাম্বারগুলো বলছি, আপনারা একটু প্রেজেন্ট দিন। সিরিয়াল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। 2 অমিত আছেন? 3 Yes, sir. 4 আছেন না? ফাবিহা 6 ফিরা প্রেজেন্ট স্যার। 7 তানভীর 8
Present, sir. 9, Present, sir. 10, Yes, sir. 12, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Present, sir. 15, 15, দেব আছেন? এই মনে হয় 16, Yes, sir. 17, Present, sir. 18, 18 to 19, 19, Yes, sir. Okay. 20, Sir, 20 ছিল ওর mic on. okay, 21, Present, sir. 22, Present, sir. 23, Yes, sir. 24, Present, sir. 25, 25 আছেন? Sir, text দিয়েছে। আচ্ছা আছেন। 26, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Present, sir. 30, Present, sir. 31, Sabbir, 32, Yes, sir. 33, Present, sir. 34, Tuba, 35, Yes, sir. 36, Present, sir. 37, Present, sir. 38, 38, 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Present, sir. 43, 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46 তো থাকে না কখনো। ওকে, স্যার আমারটা দিলে ভালো হতো স্যার। কত? স্যার 201466। লাস্টে হচ্ছে 466। জি স্যার। আপনার তো প্রেজেন্ট দেওয়াই আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, বলেন। স্যার আমার হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট একদিন, বাট আমাকে দেখাচ্ছে 2 দিন। কোন দিন মেসেজ? 2 দিনে অ্যাকচুয়ালি বেসিক্যালি তেমন কোনো সমস্যা নেই, কারণ আমি 4 দিন পর্যন্ত অ্যাটেন্ডেন্স মিস গেলেও তো ফুল মার্কস দিব। তো আপনার যদি পরে যেয়ে দেখেন যে আরও বেশি হয়ে গেছে, তখন হচ্ছে আমাকে একটু এটা মনে করে বলবেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।